ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের কেমন আছেন? আমাদের মধ্যে কোনো একজন মহিলা মানুষ কথা বলে, সেই মহিলা মানুষটা কে একটু যদি শুনতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম বিশ্বজিৎ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমার কথা কি শোনা যায় প্রপারলি? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। আমি ঢাকা থেকে এসে গাড়ি থেকে মাত্র নামলাম। আচ্ছা ভাই, রওনা দিচ্ছেন কখন? এই 3টার দিকে। আচ্ছা আচ্ছা, সবাই একটু অ্যাড হোক, আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি একটু। অ্যাটলিস্ট মানে 30 তো 40 পর্যন্ত হয়তো অপেক্ষা করা লাগতে পারে আর কি। আর যারা জয়েন করছেন তাদের জন্য একটা রিকোয়েস্ট হচ্ছে, আপনারা মাইকটা মিউট রাখবেন, কারণ যেহেতু অনেকজনের কল, নয়েজ আসলে সবাই ইন্টারাপ্ট হয়। তো যখন কথা বলার দরকার তখন মাইকটা খুলে নেবেন, আর হচ্ছে তারপরে কথা বলবেন। আর বাকিরা যখন শুনবেন তখন মিউট করা অবস্থায় শুনবেন। আর কারো ফোন যদি লাউড দেওয়া থাকে তাহলে কাইন্ডলি একটু ভাই, যদি পসিবল আসসালামু হয়, একটু আলাইকুম। হেডফোন কানেক্ট করে নিন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া কামরুল ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। দোয়া করি ভাই। অবশ্যই ভাই, আপনার মানে আমাদের জন্য হ্যাঁ অবশ্যই ভাই, অবশ্যই অবশ্যই। মানে আল্লাহ তাআলা অন্তপক্ষে একটা ব্যাপার, যাই আসসালামু হোক। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজকের মিটিংটার এজেন্ডা হচ্ছে খুব সিম্পল। সেটা হচ্ছে যে ধরেন 24 জনের মনে হয় ইন্টারভিউ কল হয়েছে, বা 23 জনের আমাদের টিম থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়াসালাম ভাইয়া। বুলবুল, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? শুক্রিয়া ভাইয়া, আল্লাহ তাআলা ভালো আছি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম নাজমুল ভাই। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া। আমরা মোটামুটি ধরেন 40 পর্যন্ত অপেক্ষা করি। কারণ হচ্ছে মানে সবাই কানেক্ট হলে একই কথা দুইবার বলা লাগবে আর কি। আজকে মূলত আসলে আমরা প্রথমত ওই যে এজেন্ডা উল্লেখ করছিলাম, যে ধরেন আমাদের একটা স্টেটে একটা ইন্টারভিউ হয়েছে, এবং আমরা আশা করতেছি আমাদের আরো যা স্লটে হয়তো নেক্সট সবাইকে ইন্টারভিউ করবে প্রতিষ্ঠান। সেই জায়গা থেকে যারা ইন্টারভিউ দিচ্ছে বেসিক্যালি তারা হচ্ছে তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে, এবং যারা আমরা ইন্টারভিউ দিই নাই তারা ওইখান থেকে কিছুটা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব, যে আমার সামনে আসলে জিজ্ঞাসাগুলো কি হইতে পারে সেটার জন্য একটা আগাম প্রস্তুতির একটা ব্যাপার আর কি। তো সেই জায়গাটা থেকে আসলে মানে আমি রিকোয়েস্ট করব যে যারা কালকে আমরা ইন্টারভিউ দিছি
তাদের মধ্যে আমরা যারা আছি আমরা এক এক করে হচ্ছে আমাদের নিজেদের মানে আমি জাস্ট ওখানে ঢুকলাম, পরিবেশ কেমন ছিল, তারপরে কে কি জিজ্ঞেস করছিল এবং আমার প্রেজেন্টেশন কি ছিল। এখানে ভয় পাওয়ার কিছু নাই বা মন খারাপ করারও কিছু নাই, কারণ আমরা আসলে ভাই ব্রাদার এবং আমাদের সব ব্যাপারে যে কমন কারেন্ট ল্যাঙ্গুয়েজ নন নলেজ থাকবেই এরকম নাও হইতে পারে। তো বিষয়টা হচ্ছে যে আমার ওভারঅল আমার প্রেজেন্টেশন কি ছিল, ম্যানেজমেন্টের প্রেজেন্টেশন কি ছিল, আর যেহেতু আমাদের টিম লিডার শহীদ ভাই ওখানে ছিলেন, ওনার ভিউ কি ছিল বা ওনার প্রেজেন্টেশন কিছু ছিল কিনা বা ওনার কিছু জিজ্ঞাসা ছিল কিনা, এই জিনিসগুলা আমরা শেয়ার করবো আর কি, যারা আমরা ইন্টারভিউ বোর্ডে গেছি। আর যারা ইন্টারভিউ বোর্ডে আমরা যাই নাই তারা বেসিক্যালি মানে এইখান থেকে আমরা একটা এডুকেশন নিব আর কি, মানে এটা ধরেন নলেজ শেয়ারিং একটা ব্যাপার, যে আমার ক্ষেত্রে কি হইতে পারে এটার একটা প্রস্তুতি নেওয়ার একটা পারে। 36 বাজে, এই যে এখনো আসতেছে ভাই ব্রাদার, আমরা একটু 40-এর দিকে শুরু করবো ইনশাল্লাহ। আজকে আমার কথা এইটুকুই, আমি হয়তো সঞ্চালকের ভূমিকা পালন করব, যে তারপরে কাকে ফ্লোর দিব সেই একটু মানে সঞ্চালকের ভূমিকা পালন করলে হয় কি মিটিংটাতে একটু হদে বড়লা হয় না আর কি। আর শেষে আর কি আপনাদের কাছে বিদায় চেয়ে নিব আজকে, মানে আপনারাই কথা বলবেন, আমার কথা শেষ আর কি। এই লাভলু ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা, কেমন ভালো আছেন? আছেন? শুনতেছেন? এই আছি। ফোনে ছিল না চার্জ, আসলাম হঠাৎ একটু তাড়াতাড়ি চার্জ দিয়ে তারপরে অ্যাটেন্ড হইলাম। আগে দুইটাতে ব্যস্ততার কারণে অ্যাটেন্ড হতে পারি নাই। ভালো আছেন? শুক্রিয়া ভাই, আল্লাহ তাআলা আছি আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা 38 বাজে তো আর 2 মিনিট ওয়েট করি। এই 2 মিনিটের মধ্যে যারা আসবে তারা শুনে পাবে সেশনটা, আর যারা আসবে না তারা হয়তো মানে হয়তো কথা বলে জেনে নিব আর কি আমরা একজন আরেকজনের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভাই আছি আলহামদুলিল্লাহ, কেমন ঢুকলাম ভাই, ডিউটি ছিল তো। আচ্ছা, ওকে। আমরা মোটামুটি 27 জন, তাই না? আমি সহ 27 জন। আরো কেউ আসবে কিনা আপনারা চাইলে আপনাদের পার্সোনাল কমিউনিকেশনে যারা কাছে তাদেরকে নক দিতে পারেন যে ভাইয়া মিটিংটা শুরু হয়েছে, আসেন আমরা মানে কথা বলি সবাই। বাপ্পি ভাই, আলামিনকে একটা ফোন দেন তো, আলামিন আসছে? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আনিস কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, শরীরটা একটু খারাপ, দাঁতে ব্যথা, কানে ব্যথা, আহারে, দাঁত আল্লাহ কান শেফা দুইটাই দান করুন। একসাথে ধরছে। এই দাঁতের ব্যথা অনেক ভয়ানক ব্যথা ভাই, দাঁতের ব্যথাতে মানে শরীর যা খারাপ করে আর যে মাথা ব্যথা করে বলার মতো না। মাথা ব্যথা আবার কানেও সমস্যা আছে ভাই, মানে সব একবারে ধরছে, খুব কষ্ট পাচ্ছি। হুম, 1 সপ্তাহ হয়ে যাচ্ছে। ওকে। তাহলে তো আমরা 31 জন মতো হয়েছি। আমরা গ্রুপে কতজন আছি টোটাল? গ্রুপে 54 জন মনে হয়। 54 জন, বেশি হবে আরো। ওই ভাই বাবর আসতে না আসতে পারে, বাবর 54 জন আছে বাবর নাকি? হ্যাঁ, আমাকে যেমন পার্সোনালি কয়েকজন মেসেজ দিছে যে ভাই আমি থাকতে পারতেছি না, এদের কথা বাদ দেন। আর এখন সবাই যে আসতে পারবে এমনটা নাও হইতে পারে, তারপরেও ধরেন সবাই আসলে একটা ব্যাপারে একটু সহজ হইতো আর কি।
ওকে, তাহলে আমরা আমাদের কথা রক্ষা করি, সেটা হচ্ছে যে আমরা শুরু করি। আম, হ্যাঁ ফারুক ভাই, মাইয়া, কাইন্ডলি তাহলে শুরু করে দেন। হ্যাঁ শুরু করতেছি ভাই। আচ্ছা, তাহলে আমরা ভাই আমাদের ব্রাদাররা আসতে থাকুক, আপনি কাইন্ডলি স্টার্ট করে দেন, আসুন। হ্যাঁ না, আমাদের 40 পর্যন্ত ব্রিডিং টাইম ছিল, 40 যেহেতু হয়েছে আমরা শুরু করতেছি। তো শুরুতে লাবলু ভাই বলুক। লাবলু ভাই কালকে একজন মানে ইন্টারভিউয়ার ছিল, যে উনি হচ্ছেন ইন্টারভিউ বোর্ডে গেছেন। তো লাবলু ভাই এক্সপিরিয়েন্স শেয়ার করবে ইন্টারভিউ বোর্ডে। লাবলু ভাই বলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। সবাই শুনতেছেন? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে লাবলু ভাই। নেতা শুনতেছি, ভালো আছি। জি ভাই, শুনতে পাচ্ছি। জি ভাইয়া শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ অ্যাকচুয়ালি কালকে যে ইন্টারভিউ বোর্ডে আমাদের ডাকা হয়েছিল 25 জনকে, তো আমি তার মধ্যে একজন ছিলাম। তো আমি লাস্ট পিরিয়ডে অ্যাকচুয়ালি গিয়েছিলাম, মনে হয় 23 বা 24 নাম্বারটা ছিল আমার। আমি কল লাস্টে যখন গেলাম তখন ইন্টারভিউ বোর্ডে দেখলাম যে মোটামুটি ম্যানেজমেন্টের যারা বিভিন্ন ডিপার্টমেন্টের হেড যারা তারাই ছিলেন। আমাদের হাফিজ সাহেব ছাড়া আর সবাই ছিলেন, হাফিজ স্যার ছাড়া আর কি। হ্যাঁ, আর আমাদের ডিপার্টমেন্টের থেকে শহীদ ভাই ছিলেন আর কি, আমাদের ইন্ডিয়া থেকে আর কি। আচ্ছা ভাই, আপনি যে মানে যদি নামগুলো একটু মেনশন করতেন আমাদের জন্য একটু সহজ হতো। হ্যাঁ, আমাদের লাস্টে ছিলেন শিল স্যার ছিলেন, অপু স্যার ছিলেন, জুবাইর স্যার ছিলেন বিজনেসের, তারপরে সিস্টেম অ্যাডমিনের ডাটাবেজের জাকির ভাই ছিলেন, তারপরে শহীদ ভাই তো ছিলেনই। আম, আমি আর দুইজনের নামটা বলতে পারতেছি না। ওনাদেরকে আমি প্রথম দেখেছি। হ্যাঁ, আর আমাদের এইচআর অ্যাক্টিং এইচআর এর হেড যিনি আম, অনিন্দ্যদা, উনি ছিলেন আর কি। ওকে, অনিন্দ্য স্যারকে তো মনে হয় সবাই চিনেন, উনি ছিলেন আর কি ওখানে। জি। আচ্ছা ভাইয়া বলেন প্লিজ। তো অ্যাকচুয়ালি আমি কি আমার এক্সপিরিয়েন্স যদি বলি, আমি ফার্স্টে ঢোকার পরে আমাকে আমার সম্পর্কে একটু বলতে বললো। অ্যাকচুয়ালি ওরা এখানে আমাদের সবাইকে তো চিনে, আমাদের ডিপার্টমেন্টে কি কাজ হয় বা হয় না। কালকে যারা উপস্থিত আমরা ছিলাম, লাস্ট মোমেন্টে শহীদ ভাই আমাদেরকে ডেকে একটা ব্রিফ দিলেন, ফারুক ভাইও ছিলেন, তো আমরা সবাই ছিলাম ওখানে। তো তারা তো জানে আমরা কি করি বা করতেছি, বা এতদিন যাবত কি কোন ইস্যুতে মানে কোন বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি, কোন পার্ট নিয়ে কাজ করি। আমরা এটিএম নিয়ে কাজ করি বা কিওস নিয়ে কাজ করি, এটাই আমাদের মূলত কাজ ছিল এখানে। তো তারা তো আমাদের সম্পর্কে ভালো করে জানে। তারপরেও তারা আমাদেরকে ফার্স্টে জিজ্ঞেস করছে, আপনি আপনার সম্পর্ক বলেন, বা আপনি কি কাজ করছেন এখানে, বা এতদিন এখানে কোন টাইপের কাজ করেছেন। তো যেভাবে যার যেভাবে উপস্থাপন করার ছিল সেভাবেই করেছে, আমিও সেটাই করেছি, তার বাইরে কিছু না। আর তারপরে তাদের একটা ভিউ পয়েন্ট দেখলাম, তারা বারবার জিজ্ঞেস করতেছিল যে আপনি এক্সট্রা কোনো স্কিল আপনার মধ্যে আছে কিনা, বা আমাদের অন্য কোনো বা আইটিসি যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করে বা যে যে সেক্টর গুলোতে কাজ করে সেখানে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, বা আপনি কোন দিকে আপনার ক্যারিয়ারটাকে নেক্সট নিতে চাচ্ছেন। হ্যাঁ, বা কোন দিকে কাজ করতে ইচ্ছুক, একদম উইলিংলি। এখানে পারেন কি পারেন না, বা কি করে আসছেন বা কি করবেন, সেটা এখানে কোনো ইস্যু না। ইস্যু মানে তাদের একটা ছিল, জানার একটা ইচ্ছা ছিল যে আপনি কিছু পারেন কিনা বা পারবেন কিনা, বা আপনার কোথাও কোনো জায়গায় কোনো সেক্টরে কাজ করার ইচ্ছা আছে কিনা, এরকম একটা তাদের ভিউ পয়েন্ট ছিল। এটাই তারা মূলত জানতে চাচ্ছিল। ওকে, হ্যাঁ, তো আমি শহীদ ভাই আমার কি মতো কিছু করে জিজ্ঞেস বলছি। করছিল? বুঝিনি, সরি। শহীদ ভাই কি কিছু জিজ্ঞেস করছিল? না, শহীদ ভাই আমি যতটুকু জানি, অন্যান্য ভাই ভাইদের সাথে কথা বলে শহীদ ভাই না না কোনো না, কথা আমি কারোর আপনারটা সঙ্গে জিজ্ঞেস বলিনি। করতেছি, আপনারটা যে আপনাকে কিছু জিজ্ঞেস করছিল কোড অফ ইন্টারভিউ? না না, শহীদ ভাই কিছু জিজ্ঞেস করিনি, শহীদ ভাই কিছু জিজ্ঞেস করিনি। আমাকে ফার্স্ট টাইম শিবলি স্যার বললো যে তোমার সম্পর্কে একটু বলো, তুমি কে বা কি করো এখানে, আর তারপরে কোন সেক্টরে কাজ করতে চাও। তো আমি যখন বললাম, আমি মূলত আমার যে ইটা অপিনিয়নটা আমি ওদেরকে জানালাম। আমি বললাম যে আমি ডাটাবেজে বা সিস্টেম অ্যাডমিনে কাজ করতে চাই। হ্যাঁ, আমার কথাটা আমি বললাম। বলার পরে উনি বললো, অপু স্যার জিজ্ঞেস করলো আমাকে কিছু কথা, তারপরে আমাকে জাকির ভাই আমাকে একটু দুইটা কোশ্চেন করলো।
যেহেতু আমি আমার ইচ্ছাটা আমি বলছি যে আমি এই সেক্টরে কাজ করতে চাই, হুম, তো ওনাদের মতো আমাকে 3-4টা কিউ করলো। এরপরে অনিন্দ স্যার আমাকে একটা কিউ করলো, উনিও এই রিলেটেডই আর কি। আচ্ছা। তারপরে জুবাই স্যার বললেন যে তুমি কি আসলে কাজ করতে চাও বা এই সেক্টরে আসতে ইচ্ছুক, প্রফেশনালি কাজ করতে চাও? আমি বলার পরে বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা বিষয়টা দেখবো আর কি। এটা আমার এক্সপিরিয়েন্সটা আমি বলতেছি, আমার সঙ্গে লাইভ যেটা হয়েছে। ওকে। আর এই এতটুকুই, সবাইকে মনে হয় এইভাবেই জিজ্ঞেস করছে যে অ্যাকচুয়ালি তোমার সম্পর্কে একটু বলো, আর আমরা তুমি সবাই আসলে সবারটা শুনবো আর কি ভাইয়া, আমরা সবারটা শুনবো। মানে এখানে যারা হ্যাঁ, জি জি, অনুষ্ঠিত মানে উপস্থিত আমি আছে আমি জি জি, এটাই জিজ্ঞেস করছে যে অ্যাকচুয়ালি তুমি কোন সেক্টরে কাজ করতে চাও আর কি করো, এতটুকুই। মানে খুব ছিল, মানে ফ্লেক্সিবল ছিল। ইন্টারভিউটা খুব ফ্লেক্সিবল ছিল আর কি। ওকে। আচ্ছা, আপনি তো মনে হয় শেষে শহীদ ভাই আমাদের সঙ্গে হলে ওই যে কনফারেন্সের যে মিটিং করলো ওখানেও তো ছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ছিলাম তো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। প্রথমেই আপনি আমার সঙ্গে এতটুকুই হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এবার একটু জয় ভাইয়ের কাছ থেকে শুনি। জয় ভাই, জি। আপনি আসসালামু যদি আলাইকুম। আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতেন। ইন্টারভিউটা আমি ফার্স্ট ছিলাম। আমার জন্য সম্পূর্ণ নতুন করে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার মতো ছিল, কারণ আমি যারাও ইন্টারভিউ বোর্ডে ছিলেন, শহীদ ভাই আর শিবলি স্যারের চেহারাটা মোটামুটি চিনছি। আর আর শহীদ ভাই ছাড়া বাকিদেরকে পরবর্তীতে গিয়ে ইন্টারভিউর পরে গিয়ে চিনছি। আচ্ছা সেক্ষেত্রে আমার যেটা হয়েছে, আমার নিজের একটু কনফিডেন্সের অভাব ছিল, কিন্তু এটা ইন্টারভিউ বোর্ডে আমি প্রকাশ করিনি। মোটামুটি আমি যেহেতু প্রথমবার গেছি, আমাকে প্রশ্ন একটু বেশি করা হয়েছে, যেটা মনে হয়েছে আর কি অন্যদের তুলনায়। আহ, শহীদ ভাই এবং শিবলি স্যার ছাড়া বাকি সবাই প্রশ্ন করছেন 1-2টা করে। ওকে ওনাদের পয়েন্ট অফ ভিউ থেকে ওনারা যেটা জানতে চাইলো, আদার্স একটা কোয়েশ্চেন করার পরে স্পেসিফিক আমি কিসের উপর আমার ইন্টারেস্টটা জানতে চাইলো, কি কি আমি ভালো পারি। ওনাদের ভিউ হচ্ছে আপনি কি ভালো পারেন ওটা বলেন, ওটার উপর প্রশ্ন করি। এটিএম সম্পর্কে জানার পরে আগে আমি বলছি আমি আগে নিজের সম্পর্কে বলতে বললো, আমি বললাম। বলার পরে আমি এটিএম নিয়ে কাজ করি, এটিএম নিয়ে আমাকে কয়েকটা কোয়েশ্চেন করছে। কোয়েশ্চেন করার পরে পাশে যিনি ছিলেন, উনি হচ্ছেন, যতটুকু বুঝলাম যে উনি অপু স্যার। অপু স্যার বললো যে আপনি কি ভালো পারেন, আপনি কি কাজ করতে ইন্টারেস্টেড, আপনার এই যে কাজের মধ্যে ডেভেলপিং সাইট, নেটওয়ার্কিং সাইট, পাওয়ার সাইট, আদার্স যে মনিটরিং, আপনার কাছে কোনটা করতে, কোন কাজটা করতে আপনার ভালো লাগে। আমি যেটা বললাম, স্যার আসলে আমি সব কাজে পছন্দ করি। আমাকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে আইটিসিতে যদি আমাকে সুযোগ দেওয়া হয়, আমি ইনশাল্লাহ সব কাজের আমি আউটপুট খুব আর্লি আউটপুট দিতে পারবো। এর ওকে প্রেক্ষিতে আমার কথা শুনে আর অন্য যে কাজগুলো করছি মাঝখান দিয়ে মেবি শাকিল স্যার, মেবি উনি হুম এই স্যার নাকি জানি, এই মাঝখান দিয়ে একজন উনি বললো যে আমার কাছে মনে হচ্ছে এই ছেলেটা বেশি পারবে, নেটওয়ার্কিং সাইট ভালো পারবে। আচ্ছা ওটা বললো। উনি আমাকে নেটওয়ার্কিং সাইডে প্রশ্ন করলো, রাউটার রাউটার সম্পর্কে জিজ্ঞেস করছে, তারপরে সুইচ নিয়ে প্রশ্ন করছে। আচ্ছা তারপরে বললো যে পরে অলিন্দ স্যার একটা প্রশ্ন করছিল, না অলিন্দ স্যার প্রশ্ন করছিল নিজের সম্পর্কে। আরেকজন জানতে চাইলে আমার স্যালারি, স্যালারি কত পাই, ওই স্যালারিতে আমি সাস্টেন করতে পারবো কিনা। হুম তারপরে এইটুকুই। তারপরে আরেকটা আমাকে ইপিপি নিয়ে প্রশ্ন করছিল। আর এটিএম এর প্রশ্নগুলো করছিল, এটিএম সম্পর্কে 2-1টা প্রশ্ন করছিল, এটিএম এর পাওয়ার সম্পর্কে জিজ্ঞেস করছিল। তারপরে ইপিপির কাজটা কি জিজ্ঞেস করছিল মেইনলি। আর এটিএমটা হোস্টে কানেক্ট কিভাবে হয় এটা জিজ্ঞেস করছিল। আচ্ছা এই টাইপের। আরেকটা প্রশ্ন করছিল অপু স্যার মেবি, আমরা কিবোর্ডের পরিবর্তে কেন ইপিপি ইউজ করি, মাস্টার কির কাজ কি, এই টাইপের প্রশ্নগুলাই করছিল এটিএম সম্পর্কে। এটিএম সম্পর্কে বেসিক্যালি ওনারা জানতে চাই, এটিএম এর পাওয়ারটা জানতে চাই, আর যে মাস্টার কি ইপিপি রিলেটেড, হোস্ট রিলেটেড প্রশ্নগুলো করে। আর নেটওয়ার্কিং সাইট দিয়ে ওনারা চেষ্টা করে ওই যে সুইচিং এন্ডে প্রশ্ন করে। হুম
এটুকু। আমি যেটা সাজেস্ট করব আগামীতে যারা যাবে, যেহেতু এই প্রশ্নটা আসবে, আমাদের সবাইকে যেহেতু করছে, আপনি কি কাজ করতে চান? যারা ডেভেলপিং প্র্যাকটিস করতেছেন, যারা নেটওয়ার্কিং প্র্যাকটিস করতেছেন, আহ, যা যেটা আপনার ইচ্ছা সেটা সেটা নিয়ে প্রিপারেশন নিয়ে যাবেন আর কি। যাতে প্রশ্ন করলে যাতে আমি নেটওয়ার্কিং চুজ করতেছি, যেমন আমি নেটওয়ার্কিং চুজ করতেছি, আমি নেটওয়ার্কিং সম্পর্কে জানি কিন্তু অত ডিপলি আমি পড়াশোনা করে যাই নাই। হুম নেক্সটে যারা যাবেন, যদি নেটওয়ার্কিং চুজ করে নেটওয়ার্কিং নিয়ে ভালো করে একটু পড়াশোনা করে যাবেন, যদি ডেভেলপিং চাই ডেভেলপিং নিয়ে একটু পড়াশোনা করে যাবেন। আপনি যেটা বলবেন ওটার উপরেই ওনারা প্রশ্নটা করবেন আশা করি। ওকে, থ্যাংক ইউ জয় ভাই আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। ফারুক ভাই, ভাইয়া জি আমার একটু কথা ছিল, একটা মিনিট যদি সময় দিতেন। বলেন। সেটা হচ্ছে আমি একটু জয় ভাইয়ের সাথে অ্যাড হতে চাচ্ছি। জয় ভাই যে কথাটা বললে লাস্টে, যে স্যালারির কথাটা বলেছে, এটা আমাকেও বলেছিল। হ্যাঁ, হুম তো স্যালারির ইস্যুটা ওনারা উল্লেখ করেছিল যে আপনি এখন কত স্যালারি পান বা স্যালারি কি অবস্থা, এটা স্ট্যাটাস নিল আর কি। হুম হুম আর আমারও ওই একই রিকোয়েস্ট, যে যে সেক্টরে নিজেকে একটু প্রিফার মনে করতেছেন যে আমি একটু জানি বা আমার ইচ্ছা আছে, ওই জিনিসগুলো একটু দেখে যাবেন। হ্যাঁ। হ্যাঁ, আপনাকে ওই আচ্ছা, ওই আমরা রিলেটেডই কিছু কোশ্চেন হয়তো বেসিক থ্যাংক ইউ। লেভেলে জিজ্ঞেস আমরা করবে। আমরা জি, আসলে সিদ্ধান্তের জায়গাটাতে আসতেছি। হ্যাঁ, আমরা আজকে মানে সবার এটা একটা ফ্রি ডিসকাশন বলতে পারেন। হ্যাঁ, আমাদের ভিউটাই হচ্ছে যে আমরা একটু সবার কাছ থেকে তার এক্সপিরিয়েন্সটা শুনি আর কি। সবার এক্সপিরিয়েন্সটা একটু শুনি ভাই। কারণ ধরেন আমরা যদি 5 মিনিট করে একজন বলি, তাহলে এখানে আমরা 40 জন আছি, 200 মিনিট কথা বলতে হবে। তো আমরা মানে ট্রাই করি জি, একটু জি, জি। সামনে আগানোর প্লিজ। ওকে, জি, থ্যাংক ইউ। তাহলে জয় ভাই থ্যাংক ইউ আপনাকে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। লাবলু ভাই থ্যাংক ইউ। এরপরে আমি দেখতেছি বিশ্বজিৎ, আমার মনে হয় যে কালকে ইন্টারভিউতে আসছিলেন। আমি ভুলও করতে পারি, কেউ যদি বাদ করেন আমাকে একটু বলেন। এই পর্যায়ে বিশ্বজিৎ একটু বলেন আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভাইয়া আমি তো ইন্টারভিউতে গেলাম, আমি একটু মানে নার্ভাস ছিলাম। সবাইকে অনেক স্যাররা ছিলেন, আমি যদিও শহীদ ভাই ছাড়া তেমন কাউকে চিনি না। হুম হুম একটু ধরো ভাইয়া, একটু একটু আমি হুম সমস্যা নাই, একটু বেবিকে একটু খাইছি। কিপ কন্টিনিউ, নো প্রবলেম, আপনি কন্টিনিউ করেন। আমি এই মাত্র বাসা থেকে বাসায় পৌঁছলাম। আচ্ছা আমি একটু শর্টেই বলি। হ্যাঁ আচ্ছা আমি একটু নার্ভাস ছিলাম, কারণ আমি কাউকে চিনতাম না, শহীদ ভাই ছাড়া বাকি কাউকে আমি মানে ফিজিক্যালি চিনি না। তো যার কারণে একটু নার্ভাসও ছিলাম। তো আমি সালাম দিয়ে ঢুকলাম, ঢোকার পরে ওনারা আমাকে নিজের সম্বন্ধে একটু বলতে বললেন, আমি কি Okay. করছি। তো আমি আমার নাম টাম বললাম, তো আমার জয়েনিং ডেট বললাম, আমি এত বছর ধরে আইটিসি তে কাজ করতেছি, আইটিএম ডিপার্টমেন্ট, এগুলো বললাম। হুম হুম তো উনি বললো তাহলে তো 10 বছর হয়ে গেছে আপনার, হুম স্যালারি কত পাচ্ছেন সেটা জানতে চাইলো। তো বললাম। দেন জিজ্ঞাসা করতে চাইলো আপনার কোন ব্যাপারে ইন্টারেস্ট আছে। তো ইন্টারেস্টের কথা বললে আমি একটু কনফিউশন হলাম, উনি কোন ইন্টারেস্টের কথা জানতে চাচ্ছে। তো আমি বললাম স্যার আসলে কোন ইন্টারেস্টের ব্যাপারে জানতে চাচ্ছেন। বলছে আপনি তো জানেন যে এখানে আসলে আমাদের ইন্টারভিউটা কি জন্য হচ্ছে। বললাম জি স্যার। বললো ওই ব্যাপারেই আপনার ইন্টারেস্টের কথা জানতে চাচ্ছি আমরা। হুম তো বললাম স্যার আমার একটু নেটওয়ার্কিং এর ব্যাপারে ইন্টারেস্ট আছে, তো আমি নেটওয়ার্কিং নিয়ে কাজ করতে চাই। তো পরে আমার সিভি দেখলো, আমি সিসিএন এর ট্রেনিং করাচ্ছিল। হুম 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 তো এক স্যার আমাকে জিজ্ঞাসা করলো সিসিএন এ কি। হুম তাই আমি ওটা বললাম, পরে বললো সিসিএন এ কত প্রকার, হুম ওটাও বললাম। পরে আমার হলো আপনার এসএসসি আর ইন্টারমিডিয়েট ছিল আপনার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের। জি জি ওইটা নিয়ে জিজ্ঞাসা করলো যেগুলো আসলে কি। জি পরে ম্যাক্সিমাম কোশ্চেন করছে ওই দিক থেকে। ওকে কোশ্চেন গুলো এরকম ছিল, আমার হলো মেশিনারি ছিল, মানে অটোমোবাইল মেশিনারি নিয়ে ছিল। ওকে তো আমাকে জিজ্ঞাসা করলো যে ট্রাক্টরের পেছনের চাকা বড় হয় কেন, হুম এটার কি কারণ। তো আমি বললাম যে স্যার লোডের ব্যালেন্স করার জন্য পেছনের চাকাগুলো বড় রাখা হয়। তো এটা নিয়ে আবার ওনাদের মধ্যে 6 জন মানে সবার মধ্যে ডিবেট শুরু হলো। হুম মানে স্যাররাই আবার ডিবেট করতেছিল, এটা এই জন্য হতে পারে, ওইটা ওই জন্য হতে পারে। হুম 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 তারপরে বলছে
আচ্ছা, আপনি তো ইয়া নিয়ে কি বলে অ্যাগ্রো মেশিনারি নিয়ে পড়ছেন, তাহলে বলেন তো পেঁয়াজ লাগানোর সিজন কখন? হুম আমি বললাম, স্যার আমার তো আসলে প্লান্টেশন নিয়ে কাজ ছিল না, হুম আমার ছিল আসলে মেশিনারিজ নিয়ে কাজ ছিল। হুম তো পরে আরো ইয়ে জানতে চাইলো যে ট্রাক্টরের পেছনে ট্রলি লাগানো হয় কেন, ট্রলি বলতে পাওয়ার টিলার। হুম হুম আমি বললাম, স্যার পাওয়ার টিলার তো ট্রাক্টরের পিছনে থাকে না, পাওয়ার টিলার একটা মেশিন, আর হলো ইয়ে ট্রাক্টর আলাদা মেশিন। হুম তো আপনি কি আসলে পাওয়ার টিলারের ব্যাপারে জানতে চাচ্ছেন না ট্রলির ব্যাপারে? ট্রলিটা ইয়ার ট্রাক্টরের পেছনে লাগানো থাকে, কিন্তু দুইটা দুই ধরনের আর কি। হুম এরপরে জানতে চাইলো এটিএম আর ইয়ার মধ্যে পার্থক্য কি, সিডিএম এর মধ্যে। হুম তো সেটা জানার পরে তরে হলো আমাকে বললো ঠিক আছে তাহলে আপনি আসতে পারেন। হুম এই ছিল। শহীদ ভাই কিছু জিজ্ঞেস করছিল? না, শহীদ ভাই তেমন কিছু জিজ্ঞাসা করেনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বিশ্বজিৎ, আপনাকে থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে ওকে ভাই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এরপরে কে বলতে চান? কালকে ইন্টারভিউতে আসছিলেন, আমি দেখতেছি বিশ্বজিতের পরে ইলিয়াস না গোলাম রহমান আসছিলেন। গোলাম রহমান, আপনার এক্সপিরিয়েন্স শুনি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ওয়ালাইকুম আমি আসসালাম। ইন্টারভিউ বোর্ডে কাউকে চিনতাম না, শহীদ ভাইয়ের অনিন্দ দাসারা, যার কারণে একটু নার্ভাস ছিলাম। ওনারা আমাকে প্রথমে ইন্ট্রোডিউস আমার নিজের সম্পর্কে বলতে বললো, আমি বললাম। খুব শর্ট করে বলছিলাম আর কি। তো শিবলি স্যার যিনি ছিলেন উনি বলতেছে বলে যান বলতে মানে উনি একটু দমকাইতে গিয়ে আমি একটু নার্ভাস হয়ে গেছি। তখন ওই জায়গায় আমি দাঁড়িয়ে গেছিলাম। হুম হুম আর আমি সবচেয়ে বড় যা হচ্ছে যে আমি যে সময় ঢুকতেছি ওনাদের ব্রেকের টাইম দেওয়ার কথা ছিল, তারপর আমি ঢুকে গেছি বিদায় আমাকে বসাইছে। আমাকে তেমন প্রশ্ন করে নাই। আমার এটিএম কয়টা আছে, উনকুর বাদ দিয়ে বাকি সব কোম্পানি মিলে টোটাল চট্টগ্রামে কয়টা এটিএম হবে এটা তো আসলে বলা যায় না, বলতেও পারে না, বলতে স্যার এটা তো আসলে এভাবে করা হয় নাই, এটা বলতে পারতেছি না। আমার কষ্ট যারা চট্টগ্রাম মিলে টোটাল কয়টা আছে এটা বলেন। তারপরে আমাকে একটা কোশ্চেন করলো যে এখন যদি মানে কোম্পানি যদি বলে যে মানে এই ফিল্ডটা অফ হয়ে যাবে বা আহ, ইয়াতে এই ডিপার্টমেন্ট আর নাই, তখন আপনার পরিকল্পনা কি? তো আমি বলছি স্যার আমি তো এখানে আসছি এই জন্য, মানে আমি কথা বলতে চাচ্ছি। উনি না 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 না, আপনি আপনার পরিকল্পনা বলেন, মানে আমাকে কথা বলতে দেয়নি। হুম এরপরে দ্রুত ওনারা শর্টকাট শেষ আর স্যালারির কথা জিজ্ঞেস করলো। আর একদম সুপারভিজি একজন বসছে, মনে হয় জুবাইর স্যার, যিনি সবাই বলতেছেন, উনি মনে হয় জুবাইর স্যারই। মানে আমি ঢাকায় আসতে পারবো কিনা, ঢাকায় আসলে মানে এই স্যালারিতে ইয়া করতে পারবো কিনা, এটা বলতে এগুলো তো বললামই। আমাকে শর্টকাট ছেড়ে দিছে, ওনারা তাড়াহুড়া করতেছে ব্রেকে যাওয়ার জন্য। হুম ব্রেকে? মানে ব্রেক বলতে ওনারা লাঞ্চের বিরতি দিতে চাচ্ছে আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি ব্রেকের আগে ঢুকছিলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমাকে ঢুকাচ্ছিল না, আমি ঢুকে পড়ছি বিধায় আমাকে আর বের করে দেয় নাই। এই হচ্ছে ভাই আমার ইয়ে। আচ্ছা, ওকে গোলাম রহমান, আপনাকে থ্যাংক ইউ আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তাহলে আমরা এবার আরেকজন ইন্টারভিউয়ারের কাছ থেকে তার এক্সপিরিয়েন্স শুনি। আহ, কালকে হিমাংশু ইন্টারভিউ দিচ্ছেন। হিমাংশু শেখর রয় ইন্টারভিউ না? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া আমি তো বাসে আছি, বাসায় গিয়ে তারপর শেয়ার করি। আচ্ছা ঠিক আছে, বাসায় যাচ্ছি তাহলে আর কি, নয়েজ ওকে এখানে ফাইন, খুবই। ওকে ফাইন, তাহলে হিমাংশুর কথা আমরা পরে শুনবো। হিমাংশুর জি পরে ভাই, আমি সবার শেষে জহিরুদ্দিন বলবো। ওকে, জহিরুদ্দিন বাবুর ভাই, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন প্লিজ। ভাই প্রথম কথা হচ্ছে আমি এলাম গ্রামে সাতপুর, হুম দুইটা কম্বলের ভিতরে। তাতে কি আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, মনে হচ্ছে যে একেবারে এখন আপনার সাথে কি আপনার বউ আছে নাকি একই কম্বলের ভিতরে, সেটা বলেন, তাহলে আপনাকে আমরা ছেড়ে দিব। ও আছে, বউ আছে, বাচ্চা আছে। ও, আচ্ছা
তাহলে বাবর ভাই বলতে চায় না যে বাবর ভাই কালকে কি এক্সপিরিয়েন্স নিছে? না আপনারা কি অবশ্য বলেন? বললো ভাই, আমি ঠান্ডা এখানে জমে যাইতেছি, পুরো অবস্থা খারাপ। আরে না, বাংলাদেশে এতটাও ঠান্ডা পড়েনি। ভাই এতটা ঠান্ডা আমারও পড়ছে? ধারণা ছিল না বাংলাদেশে এরকম ঠান্ডা হয়, কিন্তু এইখানে এসে আমি পুরো বেকুব হয়ে গেছি। আব্বা আম্মা আসছে টিউশন থেকে, আমি তো ভাই, ঢাকা থেকে চলে আসছি। বাবর ভাই আপনি আচ্ছা চলেন, তাহলে আপনাকে আমি হচ্ছে পঞ্চগড় ট্যুর করাই এখন একটা। এখন পঞ্চগড়ে গেলে আপনি বুঝতে পারবেন শীত কাকে বলে, কত প্রকার এবং কি কি বিশদ। মা পোসাই তো বলছে ভাই। ও ভাই, আচ্ছা, আচ্ছা তো ভাই ঠিক আছে আমি ভাই, তাহলে বলি, হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। আমরা তাহলে অন্য না কারো না কাছ না থেকে বলি, শুনি। আমি বলেন না বলেন বলি। বলেন। আপনারা তো যারা ঢাকায় ছিলেন সবাই শুনছেন, না, ঢাকায় আমরা যারা ওভারঅল ছিলেন না সবার জন্য তাদেরকে একটু, একটা ধারণা তৈরি করতেছি যে হ্যাঁ হ্যাঁ ইন্টারভিউ হ্যাঁ, বোর্ডে এটা ভালো। নেক্সটে যারা আসবে তাদের আসলে কি ধরনের কি ফেস হ্যাঁ করতে হইতে পারে। যারা আমাদের সাথে ছিল ঢাকায় তাদের তো সবাই বলছি, যারা ঢাকার বাইরে আছে তাদের প্রতি প্রথমে আমার রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে একটু নিজেকে কনফিডেন্ট লেভেলটা একটু ভালো করে রাখবেন। কারণ হচ্ছে এখানে আমাদের প্রায় 7-8টা ডিপার্টমেন্টের বস হেডরা আছে, এবং যাদের সাথে আমরা আগে কখনোই কোনো কিছুতে অ্যাডজাস্টমেন্টে ছিলাম না। নাম শুনছি, দেখছি একটু কি, অনেকের দেখিও নাই, নাম শুনছি, কিন্তু ওইখানে গেলে আমাদের বেশিরভাগই নার্ভাস হয়ে যাচ্ছে, যেটা আমি বুঝলাম। আসলে স্বাভাবিক, আমরা যখন কোনো আমি ঢুকার পরে ওরা আমাকে প্রথমেই আমি কি আমার মতো করে জিজ্ঞেস করলো, আপনি চিটাগাং এ কত বছর? তো আমি বললাম যে আমি 14 থেকে। বলে যে এরপর আমি বলছি আমি কিন্তু 12তে জয়েন করছিলাম। তো দুবাই স্যার আমার বললো যে 12 জয়েন করে আবার 14তে 2 বার কেন? কারণ 12তে মোটর সাইকেলের শুতে আমি চাকরি ছাড়ছিলাম যে 4 জন, তার মধ্যে আমি একজন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছে ঠিক আছে আর বলতে হবে না, আমি বুঝছি বুঝছি। তো এরপরে বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি তো অনিন্দ সরকার আমরা বলতেছে যে আপনি তো চিরম পলিটেকনিক সরকারি পলিটেকনিকে পড়ছেন, মানে হ্যাঁ। বলে যে আপনার একাডেমিক রেকর্ড তো ভালো। বলেন জি। তো বলে যে আপনি ইস্ট ডেল্টাতে পড়ছেন। আমি জি, আমি ইস্ট ডেল্টাতে সার্টিফিকেট, আমি কিন্তু সার্টিফিকেটের সবগুলোর কপি দিয়েছি, হ্যাঁ। হুম বলে বিএসসি ট্রিপলিতে। তো আমার বলতেছে ইস্ট ডেল্টা তো এনএসইউ স্ট্যান্ডার্ড মেনটেন করে। বললাম এনএসইউ স্ট্যান্ডার্ড না, ইস্ট ডেল্টা অক্সফোর্ড স্ট্যান্ডার্ড মেনটেন করে, এবং অক্সফোর্ড স্ট্যান্ডার্ডটা এনএসইউ, আইইউবি, এআইইউবি এবং চিটাগাং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, এই 4টা ইউনিভার্সিটি বাংলাদেশে অক্সফোর্ডের যে কারিকুলাম ওটা হুম ফলো করে। তো বলে যে দ্যাটস গুড, আপনি তো ভালো একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনি ভালো ইয়েতে পড়ছেন, তো আপনি এরপরে কি পড়ালেখা করার ইচ্ছা আছে? আমার অ্যাকচুয়ালি পরে পড়ালেখা বলতে আমি তো এখনো বিএসসি করছি, আমার বিএসসি এর মূল্যায়নটাই পাইনি আমি। তো বললো যে হুম কিরকম, হলো আমাদেরকে এখন ওটা ডেজিনেশন এর বলা যাচ্ছে, আর এটা নিয়ে আর কথা গেল নাই। তারপরে বলতে যে স্যালারি কথা, তখন শহীদ ভাই ছিল না, হ্যাঁ। হুম তো স্যালারি বললাম যে এত। হুম তো জুবাইরও বলতেছে আপনার তো চিটিং এর ছেলেরা ঢাকায় মুভ করেন, আপনি কি ঢাকায় আসবেন? তো আমি বলছি হুম হ্যাঁ, যদি হয় আসবো না কেন। তখন বলতেছে আপনার ফ্যামিলিতে কে কে আছে? হুম তো আমি বলছি অ্যাকচুয়ালি আমরা, আমার আব্বা আম্মা আর আমার 5 ভাই। হুম বলে 5 ভাই? মানে হ্যাঁ। বলছে আপনার আব্বু কি করে? তো আমি বললাম আমার আব্বু এরকম হাউজিং এর বিজনেস করে। বলছে তাহলে বিজনেসে যাবেন না কেন? তাহলে ওনার বিজনেস ওনাকে নিয়ে উনি আছে, ওনার বিজনেস আমরা নিয়ে যাই না। বলছে আপনার বড় ভাই কি করে? তাহলে আমার বড় ভাই করে একটা পাওয়ার ট্রেক গ্রুপ অফ কোম্পানির হেড অফ এইচআর। বলছে আপনার ভাই তো হেড অফ এইচআর হওয়ার পর আপনি ওখানে কেন যাচ্ছেন না? কথা কেন ট্রাই করেন নাই? মানে আমি ওইখানে তো 2 ভাই একসাথে আমি করতে ইচ্ছুক না। বলছে আচ্ছা। এরপরে এরপরে বললাম যে আমি সেকেন্ড। বলছে এরপরের জন কি করে? আমি বললাম এরপরের জন আমার ছোট ভাই ইউএসএ আছে, ইউনিভার্সিটি অফ টেনেসিয়াতে। বলছে ইউএসএ? আমি বললাম জি। বলতো যে এরপরে এরপরে মানে উনি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বেসিক্যালি জিজ্ঞেস করছে। তো এরপর আমি বললাম যে আমার এই ছোটটা হচ্ছে ইউকে তে আছে, ইউনিভার্সিটি অফ হার্টারফিল্ডে। তখন এগুলো বলার পর ওনারা সবাই চুপ করে গেছে, ওনারা আর আমার কোনো কথা বলতেছে না। তো এরপর আমরা বলতেছে আপনি কোন ডিপার্টমেন্টে যেতে ইচ্ছুক? তো আমি বললাম যে যেহেতু আমি ট্রিপল ব্যাকগ্রাউন্ডে, আমাকে পাওয়ার দিলে ভালো হয়, আর যদি পাওয়ার না হয় আমার জিএসও দিলে ভালো হয়। তখন অনেক অনেক সরকার হাসতেছে, বলে কেন সবাই সাথে গুতে গুতি করে দিচ্ছে। আমি বলছি, না স্যার বিষয়টা এরকম না। আমার মনে পড়লো যে এই ডিপার্টমেন্টে কেন যেতে চান, কেন আপনি আমি বললাম যে আমি এই টিমে 10 বছর কাজ করার পরে
আমার এই এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি আমি কোথাও শো করতে পারিনি। তো আমার মনে হয়েছে দুইটা ডিপার্টমেন্টে কাজ করলে আমি যে কোনো জায়গায় এক্সপিরিয়েন্সটা শো করতে পারবো ফিউচারে। তখন অপু ভাই ছিল আমার বাম পাশে। অপু ভাই এবার আমার প্রশ্ন শুরু করলো, পাওয়ারে যাইতে হলে আপনি পাওয়ারে কি কি জানেন, এটিএম এ টোটাল কত ওয়াট ইয়ে হয়, খরচ হয়, কত ভোল্টেজ খরচ হয়। না আমি তো এত ডিটেলস জানি না, আমি প্র্যাকটিক্যালি কাজ করছি অনেকদিন। বলছেন আপনি যদি পাওয়ারে দিতে চান এগুলো তো লাগবে, তাহলে হ্যাঁ লাগবে, কিন্তু আমরা তো এত ডিটেলস জানি না। বলো যে আচ্ছা পাওয়ার সাপ্লাই আছে না একটা এটিএম এ, পাওয়া না জি পিএসইউ, বলো যে হ্যাঁ পিএসইউ কত ওয়াট ইয়ে হয়। তাহলে এই মুহূর্তে আমার ধারণা নেই অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে আমরা তো ওয়ার্ড নিয়ে ইয়ে নিয়ে এগুলো ঘাটাঘাটি কম করা হয় না। আমাদের যে ডিভাইস আছে এগুলো ল্যাবে জানবে, ডিভাইস আছে আমরা ল্যাব, ফিল্ড লেভেলে ল্যাব ডিভাইস আছে, কাজ করে আমরা চলে আসি। তো এরপরে উভয় বলতেছে আহ, উম, আপনি পাওয়ারে গেলে একটু এজিএসে যেতে চাইলে আপনি এমবিএ করলে আপনার মনে হয় ভালো হতো। বলে, হ্যাঁ যদি সুযোগ হয় এমবিএ করবো, সমস্যা নাই। তো এরপরে হঠাৎ করে অনিন্দ্য দা আমার বলে উঠতেছে, আচ্ছা আপনাকে যদি আমি এইচআরে নিই, এইচআরে করবেন? তো আমি বললাম যে হ্যাঁ করবো না কেন। তো ওই জুবের স্যার, যারা আমি পরে যে শুনছি যে আমার নাম জুবের, উনি বলতেছে যদি বিডিতে নিই, বলে হ্যাঁ করবো। অত সবাই হাসতেছে, বলে যে আপনার তো ইয়া যেখানে তাহলে হ্যাঁ হোপ, আপনার তো হোপ অনেক ভালো। মানে হ্যাঁ আমি তো আমি যেখানে আমরা হচ্ছে মাটির পুতুল মতো, আপনি যেভাবে আমাকে বানাই নিবেন আমি ওইভাবে করবো। হ্যাঁ। তো ইয়া তখন অনিন্দ্য সরকার বলতেছে যে আপনার কনফিডেন্ট লেভেলটা আমার খুব ভালো লাগছে, এখানে যতজন আসে আপনি খুব কনফিডেন্টলি রিপ্লাই করছেন, খুব ভালো লাগছে। তো এর ভিতরে আবার আমার নিজের সম্পর্কে জানতে চাইছিল একবার, তা আমি আমার নিজের সম্পর্কে বলছি। তো এরপরে বলতেছে যে ঠিক আছে। ওই শহীদ ভাই তখন ঢুকছে, শহীদ ভাই ঢুকার পরে বলতেছে যে শহীদ ভাই দুষ্টামি, ওই যে যখন বলতেছে বিডিটি দিয়ে ওগুলো নিয়ে দুষ্টামি করতেছে আর কি, তখন দুষ্টামির উপরে বলতেছে ঠিক আছে বাবা সাহেব, ধন্যবাদ, আপনার সাথে 10 মিনিট কথা বলে ফেলছি, এতক্ষণ কথা কারোর সাথে কথা বলা হয়নি, আপনি আসেন, ফিউচার আপনাকে দেখি আমরা কি করতে পারি। তো একটু ওকে আমার ওকে ভাই, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আপনি এই ল্যাবের মধ্যে বসে আমাদের সাথে শেয়ার করছেন। আর বেশিক্ষণ আপনাদের না রাখি, আপনি চাইলে চলে যেতে পারেন। মানে শীতের মধ্যে আপনাকে প্রেরণা দেই। তাহলে আমরা নেক্সট কার কাছে শুনবো? নেক্সট কি আসছিলেন আমাদের? কামরুল ভাই না, মামুন, মামুন মিরপুর, মামুন 444। আপনি তো কালকে মনে হয় আসছিলেন। তাহলে আমরা আপনার কাছে হ্যাঁ। শুনি যে আসলে আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাইয়া আমি ফার্স্ট একটু অফ অল ইন্টারাপ্ট আপনাকে করি। অনেক ধন্যবাদ। আপনি এত সুন্দর একটা অর্গানাইজ করছেন, কারণ এই অর্গানাইজের মাধ্যমে আমি মনে করি যারা আপকামিং ক্যান্ডিডেট তাদের অনেক কিছু এটার সম্পর্কে অবগত হবে। আপনাকে স্পেশালি ধন্যবাদ ভাইয়া। বেসিক্যালি হচ্ছে আমি হলাম দ্বিতীয় পার্সন, আমার আগে জয় ভাই ঢুকছেন। তো আমি ফার্স্টে গেট খুলে ওনাদেরকে সালাম দিলাম, আমাকে বললো, অনুমতি দিল ভিতরে আসার জন্য। তো ভিতরে ঢুকলাম, বলে যে বসেন। তো আসার সাথে সাথে আমরা বলে যে সিবি এনেছেন, বললাম যে জি। কয় কপি আনছেন? 4 কপি। পরে 4 কপি 4 জনকে দিলাম। দেওয়ার পরে প্রথমেই অনিন্দ্য স্যার আমাকে জিজ্ঞেস করে যে আপনি নিজের সম্পর্কে বলেন। পরে ভাই আমি নিজের সম্পর্কে নাম বললাম, আমি কোন ইউনিভার্সিটিতে বিএসসি করছি সেটা বললাম, পাশাপাশি হলো আমি আইটিসিলে কবে জয়েন করছি সেটা বললাম, এখন কোন জায়গায় ডেডিকেটেড আছি সেটা বললাম, আমার আন্ডারে কতগুলো এটিএম ছিল, এখন কতগুলো আছে। তো সবকিছু বলার পরে বলে যে ঠিক আছে, আপনি জয়েনিং কবে? তারপর বললাম যে 2রা নভেম্বর 2013। তো বলে যে তার মানে অলমোস্ট 11 বছর। আমি বলছি, জি স্যার 11 বছর প্লাস এরকম। তো বলে যে 11 বছরের মধ্যে আপনার একটা স্মরণীয় ঘটনা বলেন। তো আমি যেটা বললাম ভাই, আমার ইনস্ট্যান্ট মনে পড়লো। আমি বললাম যে স্যার আমি, আমাদের নর্মালি হলো আমরা যারা ঢাকার মধ্যে থাকি তারা হলো যে মাসে আমাদের সেকেন্ড শিফটের একটা রোস্টারের সেকেন্ড শিফট থাকে, যেটা 2টা থেকে রাতে 10টা পর্যন্ত। তো যথারীতি আমি 2টা থেকে রাতে 10টা পর্যন্ত ডিউটি করছিলাম। প্রায় দিস টাইম 9:30 কিংবা 9টার দিকে আমার ম্যানেজার যিনি ছিলেন, উনি আমাকে হঠাৎ করে কল করলেন, বললেন যে তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমি বললাম যে আমার ফ্যামিলিতে আছে। বলে যে তুমি যদি একটা রাতে বাসার বাইরে থাকো তাহলে কি কোনো প্রবলেম হবে?
তো আমি বললাম যে না ভাইয়া কোনো প্রবলেম হবে না। বলে যে তাহলে তোমাকে আহ, এই মুহূর্তে দোহার নবাবগঞ্জ যেতে হবে। ওখানে একটা প্রাইম ব্যাংকের এটিএম আছে, সেটা ডাউন আছে উইথিন পুরো রাতে সকালের মধ্যে মেশিনটা আপ করতে হবে এনিহাউ। তাহলে তুমি এখন সরাসরি যদি যেতে হবে বাংলা কাকরাইল ওখানে প্রাইম ব্যাংকের এডিসি আছে, এডিসির হেড, পাশাপাশি যারা কার্ড ডিভিশনের হেড তারা তোমার জন্য ওয়েট করতেছে, তাদের গাড়িতে করে তুমি যাবা। তো উনি আমাকে ইনস্ট্রাকশন দিতে, পরে আমি ওনাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি চলে গেলাম। যাওয়ার পরে আমি, এটা এমন একটা প্রত্যন্ত জায়গা যেখানে আসলে ঘোর অন্ধকার, আবার কুয়াশাও ছিল। আর সিজনটা ছিল নভেম্বরের লাস্টের দিকে, ডিসেম্বরের ফার্স্টের দিকে। আমার মনে হয় আপনার এটা মনে পড়ছে কিনা জানি না। এনিওয়েজ, পরে আমি ওনাদের সাথে চলে গেলাম। আমি রাতে 12:30টার দিকে ওখানে পৌঁছালাম। পুরো রাতে কাজ করছি। সকালবেলা ঠিক ফজর নামাজের সময় মেশিন লাইভ করে ট্রানজাকশন করে আমি ঢাকায় ব্যাক করেছি। এই হলো আমার জীবনের এই সবচেয়ে স্মরণীয় ঘটনা। এটা বলার সাথে সাথে সবাই, বিশেষ করে জুবাইর ভাই, জুবাইর স্যার, আর হলো অনিন্দ্য স্যার, আর হলো এদিকে হলো অপু স্যার, বলে যে দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। তো পরে যাকে এটা করার পরে এবার আমাদের জিজ্ঞেস করলো যে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড দেখলো, বলে যে সিএসসি। ঠিক আছে, সিএসসি বলার পরে আমার বললো যে আচ্ছা এটিএম এ কি কি কাজ করছেন। পরে আমি বললাম যে স্যার আমি এটিএম এ মূলত কাজ করছি, এটিএম এর সফটওয়্যার, হার্ডওয়্যার, তারপরে নেটওয়ার্ক, পাওয়ার আর সিকিউরিটি, এগুলো নিয়ে কাজ করছি। বলে যে আচ্ছা ঠিক আছে, সিকিউরিটি নিয়ে কি কি কাজ করছেন। তা বললাম সিকিউরিটি নিয়ে আমি মূলত কাজ করছি আস্কিম, টিএমডি, জিটার, এগুলো নিয়ে কাজ করছি। তো বলে যে টিএমডি এবং জিটার এই দুটার মধ্যে পার্থক্য কি, এটা অবস্থা জিজ্ঞেস করছেন। তা বললাম স্যার টিএমডি এবং জিটার নিয়ে, টিএমডিটা আমি মোটামুটি ভালোভাবে বলতে পারছি, জিটারটা এতটুকু বলছি যে জিটারটা এটা সফটওয়্যারাইজ, কিন্তু কয় যে জিটারের পার্থক্যটা কি। ভাই আমি বলছি যে আমি কার্ড দিয়ে মানে ভালোভাবে ওনাদেরকে বুঝাতে পারি নাই। বাই দিস টাইম শহীদ ভাই বলে যে জিটারের কাজটা হলো এই অবস্থা। তো দেখ, পরে লাস্টের দিকে পরে আবার জিজ্ঞেস করলো যে ঠিক আছে আপনারা তো পাওয়ার নিয়েও কাজ করছেন, বলেন তো আইপিএস আর ইউপিএস এর মধ্যে পার্থক্য কি। তো এটা আমি মোটামুটি যতটুকু বলছি। তবে অপু স্যার বিষয়টা উনি আবার আমার মনে হয় উনি এটা ব্যাপারে মোটামুটি খুবই এক্সপার্ট। তো আমাকে বললো যে ইউপিএস আর আইপিএস এর মধ্যে আপনি এটাও বলতে পারতেন। আমি যেটা বলছি এটা এটা উনি ইগনোর করে উনি ওনারটা আমাকে আবার বুঝাইছে, এটা বললে মনে হয় বেটার হতো। দেখবে এগুলো জিজ্ঞেস করার পরে আমার অলমোস্ট একটা পর একটা প্রশ্ন করতেছিল, তিন দিক থেকে প্রশ্ন করতেছিল, কতক্ষণ জুবের স্যার, কতক্ষণ হলো আবার অনিন্দ স্যার, কতক্ষণ অপু স্যার, এই তিনজনে। পরে বলতে বলতে এক পর্যায়ে আপনার জুবের স্যার অপু স্যারকে বলতেছে যে অপু ভাই ওনার তো অলরেডি 12 মিনিট হয়ে গেছে। পরে অপু স্যার কো আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি সরি, অনেক টাইম হয়ে গেছে। আমার বলে যে ঠিক আছে আপনি আসেন, কথা হবে, এই আর কি ভাইয়া। পরে এটা বলে আমি বের হয়ে আসছি। আমার অলমোস্ট 12-13 মিনিটের মতো রাখছে ওখানে ভাইয়া। আচ্ছা, শহীদ ভাই কি কিছু জিজ্ঞেস করছিলেন? শহীদ ভাই কিছু জিজ্ঞেস করেনি ভাইয়া, শহীদ ভাই জিজ্ঞেস করেনি, কিন্তু শহীদ ভাই হলো আমি ওই জিটার আর হলো আপনি আজকে নিয়ে আচ্ছা, কথা বলছিলাম তো, হ্যাঁ ওটা এইটার বুঝতে পারছি, দেখে শহীদ ভাই আবার বিষয়টা ওটা ক্লিয়ার বুঝতে করছে পারছি। ভাইয়া। ওকে, ওকে। এই হলো আমার ইয়েটা করে। আচ্ছা ঠিক আছে মামুন, থ্যাংক ইউ আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকে। এরপরে আমরা একটু আরেকজনের এক্সপিরিয়েন্স শুনি। আহ, শরীফ, আপনি তো আসছিলেন ইন্টারভিউ দিতে, আপনার কাছ থেকে শুনবো। শরীফ। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ শরীফ বল। ভাই আমি একটু মানে নর্মাল একটু দেখে সিমিলার কোশ্চেন আর কি। ওই তো যে আমাকে জিজ্ঞেস করলো নিজের সম্পর্কে বলেন, তারপরে আপনি কোথায় কোন ডিপার্টমেন্টে কাজ করতে, কোন কাজ করতে আগ্রহী, ইন্টারেস্টেড, পরে বললাম। পরে বললো বললাম যে ওই ডেভেলপমেন্ট, পরে বললো যে আমার তো ওই এমনি পরে বলছিলাম আমার তো সেখানে করা আছে আমার। আচ্ছা,
আচ্ছা, আমি তাহলে শরীফের ব্যাপারে একটু রিপিট করি যারা বুঝেন নাই আর কি। শরীফ যতটুকু বলছে সেটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ আব্দুল হক কিছু বলতেছিলেন। আচ্ছা, আমি একটু রিপিট করছি, আমার কথা কি ক্লিয়ার পাওয়া যাচ্ছে? হ্যাঁ আচ্ছা শরীফ, হ্যাঁ শরীফ বলেন, আমরা শুনি। কি নিবা? আচ্ছা ওকে শরীফ, থ্যাংক ইউ। এবার মনে হয় আশা করি সবাই শুনতে পাচ্ছেন। তাহলে শরীফের পরে আমরা তার সাথে কথা বলবো একটু। আমি দেখতেছি আরেকবার। আচ্ছা, তাহলে রায়হান আসেন নাই, শাহজাহান আসেন নাই, মেহেদী ভাই আসেন নাই, মিলন মিলন তুই যেন কিছু একটা বলতে চাচ্ছিস ভাই, হাত তুলছিলি, বল না ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মাশাআল্লাহ। ওকে আপনারা বলছেন ভালো হয়েছে। এখন আপনাকে শুধু এতটুকু বলি, বিষয়টা হচ্ছে যে এখানে বিভিন্ন মানুষ যেহেতু আমরা আছি, আমাদের বিভিন্ন মতামত তৈরি হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো এখন মানুষ অনেক ধরনের হয়। কিছু ধরনের মানুষ এরকম হয় যে রাইতুদের পূজা, আমি ইঞ্জিনিয়ার পূজা, এই টাইপের একটা ভুল, যে আমি যেটা বুঝি আমার বুঝ হচ্ছে সবচেয়ে বড় ভুল, এবং আমার বুঝের ভিউটা এরকম যে আমার স্বার্থ এখানে কি। ভাই আমি আপনাদের সবার কাছে একটা প্রশ্ন করি মিলনের এই কথা থেকে, এই যে গতকালকে 25 জনের বা 23 জনের ইন্টারভিউ হয়েছে, এই জায়গাটায় আইসিসিতে গত আমি আছি প্রায় 11 বছর ক্লাস সময় ধরে, তো এই 11 বছরে তো এরকম হয় নাই, তাই না? যে আমাদের 11 বছরের কথা বাদ দেন, 2018 থেকে যখন থেকে এটিএম ডিপার্টমেন্টে আর কোনো কাজ হবে না ম্যানেজমেন্ট ডিসাইড করতে, তারপর থেকে 6 বছরে ম্যানেজমেন্ট তো চাইলে এরকম ইন্টারভিউ আরো 1-2টা হইতে পারতো। যেমন ধরেন প্রিভিয়াসলি কিউবেতে যে নিয়োগটা হয়েছে, ওই নিয়োগের সময় তো এরকম একটা ইন্টারভিউ চাইলে হইতে পারতো, যে সবাইকে ইন্টারভিউ করে তারপর যাকে যাকে ম্যানেজমেন্ট যোগ্য মনে করে তাকে নিল, তাতে আপনার একটা ফেয়ার প্লের একটা ব্যাপার হইতো, তাই না? কিন্তু সেটা তো হয় নাই এর আগে। এইবার যখন হইতে জিনিসটা,
এটা তো আর এমনিতে রাতারাতি হয় না। কেউ যদি মনে করে যে এটা রাতারাতি হয়েছে বা এমনিতে হয়েছে বা ধরেন ক্রেডিট, ওই যে আমি আগে বলছিলাম যে ক্রেডিট নেওয়ার যে চেষ্টা, এটা এটা যে কেউ চাইলে করতে পারে এবং আমি উইলিং টু হ্যান্ড ওভার দ্য ক্রেডিট, এবং এটা ভালো হয় আমার জন্য। হ্যাঁ, কারণ হচ্ছে যে ধরেন আরেকজন ক্রেডিট নিয়ে বললো আমি এটা করছি না, আমি তো জানি আসলে কি হয়েছে। তো যাই হোক, মানে আমার ভিউ ব্যাক হচ্ছে যে আমি আসলে আমি যেটা করছি এখানে আমার স্বার্থটা কোথায়, এটা যদি আপনারা একটু বলেন। এখন এখন যাই হোক, যেটা হয়েছে আমরা জানি এখানে অনেক ধরনের ঘটনা এখনো সামনে থেকে প্ল্যান হচ্ছে। তো আমরা ঠিক করছি আমরা আর কিছু করবো না, আমরা যা করার অনেকখানি করছি, আমাদের আর কিছু করার নাই। এখন যদি ধরেন পুরো স্টেটের ইন্টারভিউ নিয়ে নেয়, তাহলে ধরেন আমাদের এই যে প্রচেষ্টা এটা হচ্ছে মোটামুটি সফল। এখন এরপরে ম্যানেজমেন্ট ধরেন একবারে তো সবাইকে চেক করবে না, আর আমরাও তো আসলে বেতন বন্ধ হয়ে যায়নি, এমন তো হয় নাই যে আমাদের বেতন বন্ধ হয়ে গেছে। তো আমাদের ওয়ারিং হওয়ার মতো কিছু তো হয় নাই, আমাদের তো বেতন বন্ধ হয়ে যায় না এই কারণে। জি বলেন বলেন বলেন। জি। হুম 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 বলেন বলেন। হুম 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 আচ্ছা। যাই হোক, থ্যাংক ইউ, আপনি মানে অনেক সেন্সিটিভ কথা শেয়ার করছেন। আচ্ছা যাই হোক, আমরা এই ব্যাপারগুলোতে এখন আলোচনায় আমরা আসলে মূল কথা হচ্ছে যে আমাদের আজকের যে সেশনটা, এরপরে আমরা আবার একটু ফেরত যাই ওদিকে। আমরা মানে আরেকটা কথা, আমাদের হাতে সময় আছে মনে হয় কয় মিনিট, এই মিটিংটা শেষ হতে আমাদের 8 মিনিট সময় আছে। তাহলে 8 মিনিট মোটামুটি অনেক সময়, আমরা 8 মিনিটের মধ্যে আরেকজনের কাছে একটু শুনি যে তার এক্সপিরিয়েন্স কেমন ছিল। 8 মিনিট। হ্যাঁ, নতুন একটা লিঙ্ক আমরা জেনারেট করতেছি, আমরা 8 মিনিট কন্টিনিউ করি, তারপরে এই লিঙ্কটা শেষ হলে আমরা নতুন লিঙ্ক মানে করে দেবো। বলেন বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ না, এটা আসলে দুঃখজনক। আমি আসলে মানে কি বলবো, এখানে হাবিব স্যারের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা দিয়ে নিচ্ছি যে আসলে মানে হায়ার ম্যানেজমেন্ট যদি তার লোয়ার ম্যানেজমেন্টের সাথে আসলে এরকম ডিল করে, এটা দুঃখজনক। আমি আসলে ক্ষমা প্রার্থী ভাই। আমি হাবিব সাহেবের পক্ষ থেকে মাফ চাইতেছি আপনার কাছে, এই বিষয়টা আমরা ইগনোর করি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। না, এটা আপনি চিন্তা করেন না মিলন, হ্যাঁ আপনি এটা চিন্তা করেন না। আসলে যা হোক, বললে অনেক কথা বলা যাবে। আমি মানে অনেক কিবোর্ড করে ফেলছি কাল পরশু, আমি কিবোর্ড কম করতে চাচ্ছি আর কি। আচ্ছা তাহলে আমরা মিলন, আমরা তাহলে নতুন লিঙ্কে কানেক্ট হই। এই লিঙ্কটা আমরা মানে এখানে শেষ করতেছি, নতুন লিঙ্ক আমি শেয়ার করতেছি। হ্যাঁ ওকে।
আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া শুনতেছি। আচ্ছা, ওকে, আশা করি আমার কমিউনিকেশন সিস্টেমের সমস্যার সমাধান হয়েছে। আমি শুনতে পাচ্ছি এখন আপনাদেরকে। আমি একটু আগে পর্যন্ত আপনাদেরকে শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, আমরা শুরু করতেছি। শুরু করার আগে প্রথমে হচ্ছে আব্দুল্লাহ আল মামুন, বরিশাল। মামুন ভাইয়ের কথা শুনি। মামুন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? হ্যালো মামুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি বলেন। ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আমি আর বাচ্চাটা একটু ঠিক, এই জন্য আমি অতটা ভালো নাই, যদি আল্লাহ মাফ করুক। আচ্ছা, আমার একটা কথা ছিল ভাইয়া। মনে করেন যে ইন্টারভিউতে মানে এক দল ডাকছে, নেক্সট হয়তো আর এক দল ডাকবে। এখন তাদের ম্যানেজমেন্টের সিদ্ধান্ত হইলো যে যারা ভালো করছে বা যাদের পছন্দ হইলো তাদেরকে একটা সাইড করে অন্য ডিপার্টমেন্টে দিয়ে দিল, আর অনেকে বাদ দিয়ে দিল। সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আচ্ছা, এখন বিষয় হচ্ছে ম্যানেজমেন্ট তো আমাদের বাদের কথা বলে নাই, তাই না? না, আমাদেরকে এখন বাদের কথা পর্যন্ত বলে না। এখন যে ইন্টারভিউ নিতেছে, এখন হয়তো তারা এই ধরনের চিন্তাও করতে পারে যে তাইলে ইন্টারভিউর দরকার কি। তারা যদি সবাইরই রাখতো তাইলে তো এক এক টিমরে এক এক জায়গায় সেট করে দিত, এরকম হইতে পারতো। বা যদি ইন্টারভিউ নিয়ে অর্ধেক নিল বা কেউ 20 জন নিল, 30 জন নিল, বাকি 30 জনরে বললো যে আপনাদের কোনো ব্যবস্থা করতে পারতেছি না, আপনারা অন্য পথ দেখেন। সেক্ষেত্রে আমাদের আচ্ছা, কি করণীয়? এটা খুব সুন্দর একটা কথা বলছেন। বিষয়টা হচ্ছে যে ধর উম, আমরা মানে ম্যানেজমেন্টের কাছে তো কোনো দাবি উত্থাপন করি নাই, তাই না? না যে আমাদেরকে ইন্টারভিউ করেন বা ইন্টারভিউ করতে, এটা ভালো দিক। এটা ভালো দিক এই কারণে, ধরেন 10 জনকে নিবে এই মুহূর্তে। ভাইয়া কথা কথা। ভাইয়া হ্যাঁ, ফারুক ভাইয়া, আমি একটু কথা বলতে যাচ্ছিলাম এই ফাঁকে। জি আমরা ভাই যে বলেন। জিনিসটা ভাইয়া কন্টিনিউ করতেছেন, এই জিনিসটা কন্টিনিউ করেন। আব্দুল্লাহ ভাইয়ের যে কোয়েশ্চেনটা, হ্যাঁ, আমরা হ্যাঁ, প্রয়োজনে পরে আসেন, এই জিনিসটা পরে আসেন, আপনারা কন্টিনিউ যেটা করছেন ওইটা করেন। আব্দুল্লাহ ভাই, আচ্ছা এই মাইন্ড করেন না ভাই, আমরা ওইটা নিয়ে পরে কথা বলি। হ্যাঁ, থ্যাংক আচ্ছা, ইউ ঠিক ভাইয়া। আছে। আচ্ছা।
মানে আরিফ, থ্যাংক ইউ। আব্দুল্লাহ, তাহলে এই বিষয়টা নিয়ে কথা বলবো নি, যেহেতু এটা একটা ফ্লো চলতেছে, এই ফ্লোটা আমরা শেষ করি, তারপরে ওকে আমরা প্রয়োজনে ওটা নিয়ে পরে বসতেছি। হ্যাঁ, ওকে। ওকে। তাহলে এরপরে আমাদের এখন তো লিস্ট লাইন হয়ে গেছে। আচ্ছা, দেখি হাত তুললেন তো, আর কে কে আছেন যে ইন্টারভিউ বোর্ডে গেছিলেন কিন্তু এখনো কথা হয় না, এরকম পার্সন কে কে আছেন? একটু হাত তুলেন না, আমরা একটু তাহলে বুঝি। এই যে আমাদের লিস্ট ফিল্টার হয়ে গেছে। ওকে, তাহলে রেজন বলেন। রেজন, প্রথমে রেজনেরটা শুনি। আসসালামু আলাইকুম ভাইয়া, কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই আপনারা। আচ্ছা ভাইয়া, তো বেসিক্যালি আমি হলো শেষের দিকে ছিলাম, আমার সিরিয়াল ছিল সম্ভবত 22 নম্বরে। তো যাওয়ার পরে সিটে বসার পরে আমাকে জিজ্ঞেস করলো যে নিজের সম্পর্কে বলার জন্য। তারপরে বলল যে আপনি আহ এই আইটিসির এই কাজের পাশাপাশি এক্সট্রা কিছু শিখছেন কিনা বা কোনো কিছু প্র্যাকটিস করতেছেন কিনা। তো তখন আমি আমার ইন্টারেস্ট বললাম যে আমি ডাব্লিউসি স্কুলে অনলাইন বেসিসে কোনো সার্টিফিকেশন এখন পর্যন্ত আমার নাই, বাট আমি সাইবার সিকিউরিটি প্লাস হচ্ছে যে লিনাক্স নিয়ে টুকটাক স্টাডি প্র্যাকটিস করতেছি। তো তারপরে বললো যে লিনাক্স কি ইনস্টল করার সময় ওএস ক্র্যাশ করছে কিনা। আমি বললাম যে না, আমার ক্র্যাশ করে নাই, আমি ভার্চুয়াল বক্সে ইনস্টল করছি। তো সেটা নিয়ে কতক্ষণ হাসাহাসি করলো যে উনি করতে গিয়ে ওই শিবলি স্যার করতে গিয়ে ওনারটা ড্যামেজ হয়ে গেছিল ওএস। তো দেন জিজ্ঞেস করলো যে তো আপনার সিকিউরিটি নিয়ে করতেছেন বলেন তো, ওয়েবসাইটের মধ্যে আহ, যখন কোনো পাসওয়ার্ড ইনপুট দেওয়া হয় অনেক সময় পাসওয়ার্ড নেয় না, এটা রিজন কি? তো আমি বললাম যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সিম্বলিক এগুলো ইউজ করলে তাইলে হয়, প্রবলেম হয় না, এছাড়া প্রবলেম হয়। তো বললো যে এছাড়াও সামটাইমস নেয় না, ওইটা রিজন কি হতে পারে? তো আমি বললাম যে এছাড়াও কেন নেয় না, কমন পাসওয়ার্ড দিলে। তো বলে এছাড়াও কেন নেয় না। আমি বললাম স্যার ওইটা সম্পর্কে এখন স্টাডি করা হয় নাই, সামনে হয়তো বা জানতে পারবো। তো বললো যে আসলে এত ডিপ কোশ্চেন ওরে পড়লে কেমনে বলবে। তো তারপরে স্যালারি জিজ্ঞেস করলো। তো এইটুকুই মোটামুটি অল্প সময়ের মধ্যে কথাবার্তা বলছে আর কি। ও আর জিজ্ঞেস করছিল যে কোন ডিপার্টমেন্টে আগ্রহী। আমি বললাম যে আসলে এগুলো নিয়ে প্র্যাকটিস করতেছি, এখন আপনাদের যেটা সুইটেবল মনে হয়, সিকিউরিটি বা নেটওয়ার্ক যেটা ভালো হয়, তো এই আর কি। আচ্ছা, ঠিক আছে রেজন, আপনাকে থ্যাংক। তাহলে রেজনের পরে আমরা মহসিন খানের কথা শুনি। মহসিন খানের কথা আমরা। রেজন, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি ইন্টারভিউ বোর্ডে ঢোকার পরে আমাকে বলে সিভি দেওয়ার জন্য। সিভি ওনারা নিয়েছেন, পরে আমাকে বলতেছে যে মানে এই কত সালে পাশ করছেন। দেখো যে যখন আমি পাশ করছি ওই সময় আমার জয়েনিং 13-তে। তারপরে আমাকে জিজ্ঞেস করলো যে মানে পড়াশোনা কিসে করেছি, বললাম। পরে আমার একটা কোর্স করা ছিল সিসিএন এর উপরে। বললো যেটা কোথা থেকে করছেন? ও স্যার মিরপুর 2 নম্বর থেকে, জেনুইটি সিস্টেম থেকে। তারপরে আমাকে বললো যে আপনি নিজের সম্বন্ধে বলেন। নিজের সম্বন্ধে বললাম, তারপরে কোথায় আছে ওইটাও বললাম। পরে আমার বলতেছে যে আপনি মানে কোন ডিপার্টমেন্টে যেতে চান, মানে কোন কোন বিষয়ের উপরে আপনি পারদর্শী। তখন আমি সিসিএন এর বিষয়টা নিয়ে আমি বললাম যে স্যার আমি মানে নেটওয়ার্কিং এর দিকে আমি প্রিফার করি। তখন আমাকে জিজ্ঞেস করলো, মানে রাউটার সম্বন্ধে জিজ্ঞেস করছে, রাউটার এবং সুইচের মধ্যে পার্থক্য জিজ্ঞেস করলো আমাকে। আবার ওই যে আমার সিভির মধ্যে ইয়ে ছিল, ইউপিএস এর বিষয় ছিল, ইউপিএস ম্যানেজমেন্ট। ওইখান থেকে ওইটার পার্থক্য জিজ্ঞেস করলো যে অনলাইন ইউপিএস এবং অফলাইন ইউপিএস, ওইটার পার্থক্য। আমাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করলো যে এটিএম এর কত কেবি ইউপিএস ইয়ে করা হয় আর কি, ওইটা আমার জানা নাই। স্যার এটা আসলে আমার জানা নাই। আবার বললো যে ইউপিএস এর বিষয়টা যে আপনি এখানে উল্লেখ করলেন, আমাদের অফিস থেকে কেউ কোনো কিছু বলছে নাকি? আমি না স্যার, অফিস থেকে কেউ কিছু বলে নাই। তো এটিএম এ কাজ করলে এই
কি বলে এই ইউপিএস এর অনেক সময় সমস্যা থাকে, ফোনে ওনারা সাপোর্ট দেন, মানে ওই ইয়ে থেকে আমার কিছু নলেজ গ্যাদার হয়েছে, যার কারণে আমি ওইটা এখানে উল্লেখ করছি আর কি। তারপর আমরা জিজ্ঞেস করলো যে আইটিসিএল আপনার রেফারেন্স কে? বললো স্যার আমার কোনো রেফারেন্স নাই, আমি বিডি জবস এর মাধ্যমে আসছি। এরপরে ওই নতুন 2টা রেফারেন্সটা এখানে দেওয়া, ওটা বললো উনি কে, একজন রেফারেন্স দিয়েছিলাম। তখন বললাম, ওরা বললো যে শহীদ ভাই রেফারেন্স তো সবাই দিছে। স্যার শহীদ ভাই তো আমাদের বড় ভাই। মানে এই কথাগুলো জিজ্ঞেস করলো আর কি। আচ্ছা, থ্যাংক ইউ মহসিন। তাহলে এরপরে আমরা হচ্ছে সুমন দাসের কথা শুনি। সুমন দাসের ব্যাপারে জানবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি যখন ভাইবা ঘরে ঢুকলাম তখন আমাকে বললো যে আপনার সিভি গুলো দেন আর আপনার সম্বন্ধে পরে বলার পরে এরপরে বলতেছে আপনি কি জানেন কেন ডাকা হয়েছে এখানে? আমি বললাম জানি। পরে বলতেছে যে পিছনে 2টা গেট টাকা ছিল বোর্ডে, পরে বললো এই 2টা কি? পরে প্রশ্ন করলো যে আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করতে ইন্টারেস্টেড? বললাম যে স্যার আপনারা যেটা ভালো মনে করেন যেখানে। বলতেছে যে আর এই কথার খাওয়া নাই এখন, কারণ হচ্ছে যেহেতু এই কথা হচ্ছে শিবলি সাহেব বলতেছিল যে যেহেতু আপনি এটিএম এর কাজ করেন, আপনি এটিএম সম্বন্ধে জানেন। এখন আমি তো আর এটিএম সম্বন্ধে আমার ধারণা নাই, এখন যদি আমার বলা হয় যে আপনি এটিএম এর এই কাজটা করেন, আমি তো পারবো না। আমি বললাম যে হ্যাঁ তা অবশ্য ঠিক, কিন্তু দেখা যাচ্ছে যখন যে ডিপার্টমেন্টে দেন না কেন, হয়তোবা যখন আপনারা ট্রেনিং দিবেন তখন অবশ্যই সেটা পারবো আমরা। না পারাটা খুব কঠিন কিছু না। পরে বলতেছে আপনার তো কনফিডেন্স আছে? আমি তো অবশ্যই আছে, কনফিডেন্স না থাকলে তো আপনাকে বলতে পারতাম না এই কথা। পরে বলতেছে তো ভালো। এরপরে বলতেছে যে এটিএম আর কিওস্কের মধ্যে পার্থক্য কি? তারপর আরেকটা প্রশ্ন করছে যে প্রোটোপাস কি এবং রেজিস্ট্রির কাজ কি? তারপরে ইয়া এই এই যখন রেজিস্ট্রির কথা বলছে তখন আবার আমাদের শহীদ ভাই বলতেছিল যে রেজিস্ট্রি তো চালাইছো নাকি? আমি কই হ্যাঁ ভাইয়া চালাইছি তো। একটু বলছে যে ঠিক আছে তাহলে আপনি এখন আসেন, জানানো হবে যে আপনার কোন ডিপার্টমেন্টে শিফট করানো যায়, আমরা জানাবো আপনাকে। এটুকু বললো ভাই, তারপরে চলে গেলাম আমি। ওকে, ঠিক আছে সুমন দাস, আপনাকে থ্যাংক ইউ। এরপর আমরা জিয়ানের কথা শুনি, আমাদের জিয়ান ভাই কি বলছে। আসসালামু আলাইকুম। তাছাড়া কি সবাই ভালো আছেন? সবার মতো সেম প্রশ্ন আমারও, যে নিজের সম্পর্কে বলুন ঢোকার পরেই। হ্যাঁ, তো নিজের সম্পর্কে বলার পরে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি জানেন এটিএম এর বাইরে। তো আমি 2 বছর ধরে একটা জিনিসের উপর একটু স্টাডি করতেছিলাম এবং নিজে নিজে কিছু প্র্যাকটিসও করছি। ওটা বলার পরে আর কি বিশ্বাস করতেছিল না যে আমি এই কাজ পারি কিনা। হ্যাঁ, তো এই জন্য আমাদের যে বড় ভাই ছিল শহীদ ভাই, তাকে কয়েকবার জিজ্ঞেস করছে আসলে কি ওই কাজ পারে কিনা। তো ভাই একটু সাহায্য দিচ্ছে যে পারে। হ্যাঁ, এরপরে আর আমার বেশি কিছু জিজ্ঞেস করে নাই, শুধু ভিতর থেকে একজন একটা প্রশ্ন করছে, ওটা উত্তর বলার পরেই আমি বেতন কত পাই এটা জিজ্ঞেস করে আর কি আমাদের ছেড়ে দিয়েছে। মানে আমারটাই মনে হয় সবচেয়ে শর্ট ছিল এটার প্রশ্ন করার উত্তরের মাঝে আর কি। ওকে, থ্যাংক ইউ জিয়ান, আপনাকে। আর কেউ কি আছে যাকে হচ্ছে ইন্টারভিউ বোর্ডে কল পাইছিলেন কিন্তু এখানে আমরা মানে আজকে এখনো কিছু বলেন নাই, এরকম কেউ কি আছে? হেমংশিস ভাইয়া জাস্ট আমাকে 2 মিনিট সময় দেন, বাসায় ঢুকতেছি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে তাইলে। আর এর ফাঁকে আচ্ছা আমরা তাহলে এখান থেকে আর মনে হয় কেউ নাই তাহলে। ভাই ওয়াসুদ্দি ভাই আছে, রকিবুল আছে, গিয়াস ভাই আছে। তো এরা হাত তুলে না কেন? না গিয়াস ভাই তো মনে হয় ইন্টারভিউ হয় নাই।
রকিবুলের ইন্টারভিউ হচ্ছে। আচ্ছা, রকিবুলের কাছে আমরা শুনি যে আসলে ওর এক্সপেরিয়েন্সটা কি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, আমি যেহেতু শুনতে পাচ্ছি, বাকিরাও শুনতে পারার কথা, বলতে থাকে। ভাই সবার মতো আমাকেও ঢোকার পরে ওই যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, এটা প্রথম প্রশ্নই ছিল। তো আমি এটার মধ্যেই আমি টিএমএ যে কাজ করতেছি কতদিন থেকে এই উত্তরটা আমি এই প্রশ্নের মধ্যে দিয়েছিলাম। তো তখন আমাকে শিবলি স্যার বলতেছে যে ধরেন আমরা মেনে নিলাম আপনি টিএমএ কাজ জানেন, তো এটার বাইরে আপনি কি পারেন। পরে আমি বললাম যে স্যার আমি এটা সম্পর্কে আমার ধারণা আছে, একটা কাজ বললাম। পরে ওটা সম্পর্কে অপু স্যার আমাকে একটা প্রশ্ন করলো, আমি ওটার উত্তর দিলাম। পরে রিপিট আর কোনো প্রশ্ন আমাকে করে নাই। তো তারপর আমার কোন ডিপার্টমেন্টে যাওয়ার ইচ্ছা, আর আপনাকে কেন ডাকছে এটা তো জানেন। তো আমি জানি এটা, মানে এটা বলার আগেই আবার শিবলি স্যার বলে দিচ্ছে যে আপনাকে ডাকা হয়েছে যে আপনাকে অন্য ডিপার্টমেন্টে শিফট করানো হবে। পরে আমি আমার ডিজায়ার একটা ডিপার্টমেন্টের নাম বললাম। এটা নিয়ে স্যারেরা বললো যে শুধু এটাই ইচ্ছা আপনার? আমি বললাম জি স্যার, আমার এটাই ইচ্ছা। এটা মনে হয় নোট করলো আর কি। দেখলাম যে জুবাইর স্যার, তারপর হচ্ছে অপু স্যার, শিবলি স্যার, আর ওই যে শিমুল ভাই মনে হয় নতুন জয়েন করছে, ওই ভাইটার মনে হয় শিমুল হবে, উনি আর কি। পরে বললো যে আচ্ছা ঠিক আছে আপনি আসেন। আচ্ছা, ঠিক আছে রঘুনাথ। আর কেউ আসেন কিনা? হিমাংশুর কথা তো আমরা শুনি নাই এখনো। হিমাংশু বাকি। আমরা মিটিং এ মোটামুটি 41 জন আছি, তাই তো? ওয়াসুদ্দি ভাই, আপনি কি আছেন? এই কয়েকজনের মধ্যে আমরা হারাই ফেলতেছি মনে হচ্ছে না? আচ্ছা ফারুক ভাই, হ্যাঁ, জি। আচ্ছা এটা এখানে মনে হয় তবে শেষ করে দিই আমরা, যেহেতু শেষ পর্যায়ে চলে আসছি, সবটা নেওয়া হয়ে গেছে। তো বাকি যারা ভাইরা আছে এদেরকে কিছু কমন জিনিস এটা ভাই, যদি আপনি কোন পজিশনে কারে দিবে বা কি দিবে না সেটার বিষয়ে আমরা কিছু জানি না। বিষয় হলো আপনারা যদি মনে করেন যে বিগত কোনো কাজের অভিজ্ঞতা থাকে, সেটা হোক এজিএস টাইপ বা এইচআর টাইপ বা অ্যাকাউন্টস টাইপ, যে কোনো টাইপ, নন টেকনিক্যাল টাইপের হলেও সেই বিষয়ে কিছু একটা ধারণা নিয়ে আসেন। যেন দুই একটা প্রশ্ন যদি ওই বিষয়ে করে বা বাড়তি করে, তবে আমরা যেন সবাই জবাব দিতে পারি। এটা হলো বিষয় ভাই। কারণ কি আপনি ডিজায়ার একটা কথা বললেন যে না ভাই আমি এই টাইপের কাজ করতে পারি, কিন্তু জিজ্ঞেস করার পরে পারতেছি না। হ্যাঁ, সেটা কিন্তু আসলে আমাদের জন্য খুব একটা মানে ভালো হবে না। হ্যাঁ, কারণ আমরা যেদিন কালকের সিচুয়েশন আর আজকের এই মানে ইসের কথাবার্তার মধ্যে আমি অনেক পার্থক্য দেখছি। কালকে আমাদের ভাইদের অনেক উৎফুল্ল দেখছিলাম আমরা। হ্যাঁ, কিন্তু এখন আজকে সবার সাথে কথা বলার পরে কেমন জানি মনে হলো যে আসলে কালকে আমরা মজাই করছি, এরকম একটা বিষয়। বুঝছেন? তো আমার মনে হয় যে বাহিরে যেরকম ইন্টারভিউ দিতে গেলে একটা প্রিপারেশন নিয়ে যাই, সবাই সেভাবে একটু প্রিপারেশন নিয়ে আসি। দরকার হলে পিছনের ওই মানে ইউনিভার্সিটি হোক বা ওই টেকনিক্যাল যে সময় ডিপ্লোমা করছি সে টাইপেরও কিছু পড়ালেখা করে আসি। যে আমি বাইরে কিছু জানি না, কিন্তু এই বিষয়গুলো আমি জানি, আমার আর কাজের অভিজ্ঞতা নাই, কিন্তু আমার এই বিষয়গুলোর জ্ঞান এখনো কিছুটা আছে, সেটা যেন বুঝাইতে পারি। কারণ কি এখন যেটা হলো যে সবার যদি একটা ধারণা হয়ে যায় যে এদের দিয়ে কিছু হবে না, তবে সেটা আমাদের সবার জন্য একটা বিপদ। আমরা চাই যে যাই হোক, অন্তত আমাদের কিছু কিছু ভাই যতগুলো আছে প্রথম মানে এই রিপোর্টটা আমাদের সম্পর্কে না আসুক না যে এদের দিয়ে কিছু হবে না। না, এটা জিহান আপনি নিঃসন্দেহে ভালো কথা বলছেন। আমরা চাইলেই একটা টপিকের উপরে মোটামুটি একটা নলেজ নিয়ে যেতে পারি। কারণ তাহলে আপনার ধরেন আমরা যারা ইন্টারভিউ দিয়ে আসছি তারা তো দিয়ে আসছি, কিন্তু আমরা যারা যাই নাই এখনো বোর্ডে, অন্তপক্ষে আমার নিজের সম্বন্ধে আমাকে যখন বলতেছে যে আপনার নিজের সম্বন্ধে বলে,
আমি আমার নিজের সম্বন্ধে ধরেন উনি আমাকে থামাবে, মানে আমার ভিউটা হবে যে উনি আমাকে থামাবে, আমি তার আগে পর্যন্ত আমি বলবো। এবং আমি নিজের সম্বন্ধে কি, আমার তো ধরেন 40 বছরের জীবন পার করছি, তা আমাকে এটা নিয়ে 4 ঘন্টা বলতে বললেও তো ভাই আমি তো স্কোপ দেওয়ার কথা না। 4 ঘন্টায় আমি 40 বছরের জীবনের কথা কি বলতে পারার কথা? প্রচুর এক্সপিরিয়েন্স আছে যে কোনো বিষয়ে বলেন। তো সেই জায়গাটায় হচ্ছে আমাকে তো নিজের সম্বন্ধে বলেন 5 মিনিট সময় দিই, 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। যদি আমি তাকে প্রলুব্ধ করে রাখতে পারি তাহলে হয়তো আমার সম্বন্ধে আধা ঘন্টা শুনতে পারে। তো কোনো একজন ধরেন ইন্টারভিউ করতেছে আমাকে যদি 1 মিনিটের মধ্যে আমাকে থামায় দিল যে আপনি বলছি আমার নিজের সম্বন্ধে বলেন, এখন আমি বলতেছি আমি ফারুক, আমার বাপের নাম মালেক, আমার মায়ের নাম আফলাতুন নাহার, আমি এসএসসি পাস করছি 2001 সালে, এইচএসসি পাস করছি 2005 সালে, তারপরে 2009 সালে অনার্স পাস করছি, তারপরে 2012 সাল পর্যন্ত একটা প্রতিষ্ঠানে চাকরি করছি, তারপরে 2013 সালে এসে আপনাদের সাথে চাকরি জয়েন করছি। এরপরে হচ্ছে আমি ফিল্ডে কাজ শুরু করি, আমাকে প্রথমে মতিঝিলে পাঠানো হয়েছে, আমি মতিঝিলে আতাউর ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করছি। এরপরে ওই জায়গাটা থেকে তারপরে আতাউর ভাইয়ের সাথে কাজ করছি, তারপরে তার উপরের দিকে উঠছি, তারপরে একটা সময় ওখান থেকে তো আমি যদি আমার সম্বন্ধেই তো বলতেছি, তাই না? তো আমাকে আসলে আটকাইতে হবে, তা না হলে আমি বলতে থাকবো। মানে আমার হিসাব হচ্ছে যে আমি ভিতরে ধরেন রচনা লিখতে বলছে, আমাকে এখন তো বলে নাই যে 200 ওয়ার্ডের রচনা শেষ করো, তা আমাকে বলছে একটা রচনা বলো। আচ্ছা আমি প্রথমে 2000 ওয়ার্ড চেষ্টা করি। তো জিনিসটা এরকম হওয়া লাগবে। তো যে কোনো টপিকে যে কথাটা বললো, এখন আমি যদি বলি যে ভাই আমি আসলে 2019 থেকে প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করতেছি, প্রোগ্রামিং নিয়ে আমাকে যদি জিজ্ঞেস করে যে আপনি মানে কোন কোন ল্যাঙ্গুয়েজ এখন পর্যন্ত শিখছেন, তো আমাকে তো বলতে পারতে হবে যে আমি ভাই HTML পারি, CSS পারি, JS পারি, আমি রিসেন্টলি রিয়াক্ট শিখছি, তারপরে আমি হচ্ছে আপনার মঙ্গোডিবিতে কাজ করা শিখছি, আমার হচ্ছে নেক্সট এবং নেক্সট.js এর মোটামুটি নলেজ ক্লিয়ার, আমি কারেন্টলি .NET ASP.NET নিয়ে পড়াশোনা শুরু করছি এবং আমি এটা এখন কন্টিনিউ করতেছি। আই হোপ আমি নেক্সট 3 or 6 মান্থ পরে আমি হচ্ছে .NET এর এই পার্টটা শেষ করে মানে বলতে পারবো যে আমি তো এই জায়গাটায় আসলে আচ্ছা রোমান মনে আমাকে কিছু লিখছে, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? ভাই ওর একটা প্রোগ্রাম আছে। জি ভাই শুনতে পাচ্ছি, জি ভাই। তো এখন সেই জায়গাটা থেকে আমাকে জিজ্ঞেস করলে, এখন আমাকে ধরেন বললো যে আপনি একটা সিম্পল ফাংশন আমাদেরকে বলেন বা লিখেন বোর্ডে, তা আমাকে তো আমার একটা সিম্পল ফাংশন লিখতে পারতে হবে। এরপরে আমাকে ফাংশন যদি এটা নিয়ে আরো 2-4টা জিজ্ঞেস করে, এখন উনি যদি জিজ্ঞেস করে ওনার জিজ্ঞেস করা অনুযায়ী আমাকে প্রপার আনসারটা দিতে পারতে হবে। তাতে করে হবে কি দুইটা জিনিস ওরা আমি তো এটা আগেও বলছি যে ভাই 1 নাম্বার হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল চেক করতেছে, আর হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে টেকনিক্যাল কোনো কোশ্চেন করবে না, বাট অ্যাকচুয়ালি দে হ্যাভ সাম ইন্টারেস্ট এন্ড দে নো অ্যাবাউট সামথিং অ্যাবাউট দেয়ার টপিক। তো যেহেতু ধরেন অপু স্যারের কথা বলছেন, অপু স্যার অনেক বিষয় জানে, ওনার মনে করেন যে পেপার পত্রিকা পড়ার অভ্যাস আর যে নতুন ইনফরমেশন কালেক্ট করার অভ্যাস, উনি প্রচুর জানে, প্রচুর বলার মতো না। যে কোনো পার্টে ওনাকে জিজ্ঞেস করেন, ওনাকে আটকানো কঠিন। তো এখন ঘটনাটা হচ্ছে যে নিজের সম্বন্ধে যে জিয়ান যেটা বললো যে ভাই আমি এতটুকু পড়ছি বা এতটুকু আমি পারি, তো ওইটার সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে চাইলে যাইতে পারি। আমার উদ্দেশ্য বেসিক্যালি এটাই ছিল যে যারা আসলে ইন্টারভিউ ফেস করে আসছে তারা তো আসছে, আর যারা আমরা ইন্টারভিউ ফেস করি নাই তাদের জন্য আমাদের অন্ততপক্ষে নিজের প্রতি একটা প্রিপারেশন নেওয়া যে অ্যাকচুয়ালি আমি শুধু খাইছি যাইছি ঘুমাইছি আর হচ্ছে এই কল আছে যাও চলে কল করছি ফেরত আসছি, এর বাইরেও আমি একটা লাইফ লিড করি, সেখানে আমি কিছু জানি। এইটুকু প্রিপারেশন নিলে মনে হয় ভালো হবে, মানে সবার আর নিজের সম্বন্ধে একটা ওভারভিউ বা নিজের সম্বন্ধে একটা পজিটিভ ইমপ্রেশন, এতটুকু তো আমরা ফার্স্ট ইমপ্রেশনে একজনের সাথে ক্রিয়েট করাটা ট্রাই করতেই পারি। আচ্ছা আমাদের ওমর ফারুক মনে জয়েন করতে পারতেছে না, কেন পারতেছে না জানি না, রিকোয়েস্ট আসে নাই আমাদের কাছে। ওকে আচ্ছা যাই হোক, এই যে প্রথম আচ্ছা হেমাংশু এবার মনে হয় বলতে পারে। হেমাংশু, আমরা হেমাংশু শেখরের কাছে শুনি ওর এক্সপেরিয়েন্স। হ্যালো সালাম ভাইয়া, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমরা। আচ্ছা ভাই আমি হসপিটালে ছিলাম তো, ওই যে এই জন্য দেরি হয়ে গেল আমার জয়েন করতে। হচ্ছে ভাই আমি তো প্রায় শেষের দিকে ঢুকেছিলাম, আমি আমার ভাই এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করছি। সবারটা হয়তো একই রকম না। আমি ঢুকলাম, ঢুকে সালাম দিলাম, আমাকে বসতে বললো সিভি লিখার, আর বললো আপনার সিভি গুলো দেন আর নিজের সম্পর্কে বলুন। আমি নিজের সম্পর্কে বললাম,
আমার পরিচয় দিলাম, তারপর আইটিসি কবে জয়েন করেছি, কোথায় কাজ করেছি, তারপরে এখন কি করছি এগুলো জানালাম। তারপরে ওই পাশ থেকে ওই যে জোবাইর ভাই বললো যে আপনি তাহলে আমাদের নিচে 2 তলাতেই বসেন। হ্যাঁ, তারপরে আবার ইয়া শুরু করলো, আমার সিভি এখন পড়া শুরু করে দিয়েছে, দেখলো যে আমি কি কি জানি বা কি কি শিখছি। সেখান থেকে আমার ল্যাঙ্গুয়েজ নিয়ে জিজ্ঞেস করলো আর কি, যে আপনি কেন এই ল্যাঙ্গুয়েজ গুলো শিখছেন, অন্যগুলো না কেন। অপু স্যার বললো আপনি অবশ্যই শেখার আগে বা যখন শিখছেন তখন এগুলো নিয়ে অবশ্যই অ্যানালাইজ করছেন। তাহলে জিজ্ঞেস করলো কেন করছি, কম্প্যারিজন যে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, আপনি যে শিখছেন এগুলো কেন শিখছেন, কোথায় কোথায় ইউজ হয়, ফ্রেমওয়ার্কের নাম জানি কিনা। তারপরে আমাকে জিজ্ঞেস করেছিল ডিপার্টমেন্ট আমি কি করতে চাই, এখন কোন ডিপার্টমেন্ট চয়েস আছে কিনা, আমার কোন দিকে যেতে চাই। তারপর শিবলি স্যার জিজ্ঞেস করেছিল যে আপনাকে যদি আমি কোনো যে কোনো একটা ডিপার্টমেন্ট দিই আপনি কি করবেন। এবার আমি বললাম যে স্যার আমাকে যদি অফিস যে কোনো একটা ডিপার্টমেন্টে দেয়, হ্যাঁ, সেটা আমি ওখানে যে কোপ আপ করার চেষ্টা করবো। বলতো আপনার চয়েস। তারপর ওখান থেকে আবার সে শিমুল ভাই আছে না, যে এখন যে ডিসিটিউ 2, উনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি এই কাজগুলো করেছেন, কোনো প্রজেক্ট করছেন কিনা। তো আমি আবার জবাব দিলাম। তারপরে উনি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করার পরে এই আপনার বললো যে আপনি তাহলে আসেন। এই আর কি, মানে আমাকে কোনো আসলে ওই যে হ্যাজার্ডিয়াস কোনো কিছু বলে নাই আর কি। ওনারাই আর কি আমাকে ওই মানে সামনের দিকে নিয়ে গেছে আর কি, কুলু টুলু দিয়ে মানে বোঝানোর চেষ্টা করেছে আর কি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা যেহেতু মানে 1.5 ঘন্টা মতো কথা বলছি, রাতে 12টার মতো বাজে, আমরা আমাদের মিটিংটা এবার সংক্ষেপ করে নিয়ে আসি। মূল কথা হচ্ছে জিহানের ইনফরমেশন গুলো আমরা নিলাম। সবার মোটামুটি একটা ভিউ ব্যাক হয়েছে আশা করি, যারা ইন্টারভিউ যায় আপনারা। আচ্ছা, ইন্টারভিউ যান নাই এরকম কতজন এখানে আমরা আছি, একটু হাত তুলি। আমি নিজেও একজন, আমি আবার হাত তুললাম। ভাই যারা ইন্টারভিউতে যায় নাই এদের কিছু প্রশ্ন থাকলেও সেটা যেন জিজ্ঞেস করে, যে ভাই এই বিষয়ে কিছু শোনার আছে বা জানার আছে। তাহলে আপনারা যারা ইন্টারভিউতে যান নাই, এর মধ্যে থেকে আমাদের মিলন মিয়ার ইন্টারভিউ আছে, সবার জন্য বলতেছি। মিলন মিয়া আছে রবিবার দিন সকালে, ওই দলেরই ছিল, ছাড়া পড়ে গেছে, তো হায়ার ম্যানেজমেন্ট ঠিক করছে আলাদা করে বসবে মিয়ার সাথে। মিলন মিয়ার হাতে সময় আছে, মিলন মিয়া পড়াশোনা করেন। পার্টিকুলারলি কোন একটা টপিক নেন, হাতে গুগলকে নেন, চ্যাটজিপিটি কে নেন, কত প্রশ্ন মনে করেন আপনি 8 জনের জায়গায় মিনিমাম 32টা প্রশ্নের উত্তর আপনি শোনা করেন আপনি রবিবার দিন সকালে রাত পর্যন্ত। জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আর বাকিরা আমরা যারা আছি আমাদের দেখি আমাদের মধ্যে কে কে, আচ্ছা 24 জন, আমরা 25 জন আমরা যারা ইন্টারভিউ কল পাই নাই। তাহলে আমি সবার হাত নামাইলাম। এখন একটা কথা বললেন, এর মধ্যে আপনারা কেউ এরকম আছেন যে মানে জিজ্ঞাসা আছে, বলতে চান? ভাই আমার একটা পার্সোনাল কোশ্চেন ছিল জি আপনার কাছে। বলেন। কোশ্চেনটা হচ্ছে আমি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো শিখছি, আপনার প্রজেক্টও করছি। এখন রিয়েক্ট শিখতে চাচ্ছি। রিয়েক্টও ওরকম চিটাগাং এ শেখানো হয় না, তো ঢাকা থেকে শিখলে মনে হয় যে ভালো হবে, ওই জন্য এই ব্যাপারটা আর কি। রিয়াক্ট শেখার পরে আমার নিজের কনফিউশন ছিল, তো আমি রিয়াক্ট যখন আচ্ছা ঠিক আছে বাপি, আমরা এগুলা আমি এই টপিকটা আপনার সাথে পার্সোনালি ডিসকাস করবো না, কারণ এটা আশা করছি যে অনেকেরই দরকার নাই, সবার সময় নষ্ট না। আচ্ছা ওকে, তাহলে আচ্ছা যারা ইন্টারভিউ বোর্ডে আমরা যাই নাই তাদের মধ্যে এরকম কোশ্চেন আছে, কার কি কোশ্চেন আছে আমরা এবার কোশ্চেন শুনি যে কার কি কি কোশ্চেন আছে। ভাইবা যে নিচে এইগুলোর ভিতর থেকে কি ভাই ভাইবা যারা বেশি প্রশ্ন যারা করছে আপনি দেখেন,
আপনি একটু হিসাব করেন, সবাই একটা জিনিস জিজ্ঞেস করছে যে আপনি এটিএম ডিপার্টমেন্টের বাইরে আপনি কোন এমন টপিক আছে যে টপিকে আপনি নিজেকে স্পেশালিস্ট বলেন মনে করেন বা একটু জানেন বলে মনে করেন, বা আপনার শখ করতেন বা হবি থেকে বা যে কোনো ভাবে আপনি অন্য কোনো ইন্টারেস্ট আছে কিনা। এখন সেই ইন্টারেস্টের উপরে যে যদি কোশ্চেন, কারণ আপনি যদি ট্রাভেলিং নিয়ে কথা বলেন যে আমার ট্রাভেলিং এর উপরে ইন্টারেস্ট আছে, তখন আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি লাস্ট মানে যে ভিজিটটা করছিলেন এটা কবে করছিলেন, ভিজিট আপনি কোথায় গেছিলেন, কি করতেন, সামথিং লাইক দ্যাট। তারপরে আপনি দেশের বাইরে কোথাও ট্রাভেল করতেন কিনা, বা আপনার আসলে মানে আপনি কি মানে ফার্দার মানে ওই টপিকের উপরে ফার্দার কোশ্চেন অনেক হইতে পারে। কিন্তু তখন হয় কি, ওরা বেসিক্যালি আপনার এটা হচ্ছে প্লে অফ ইন্টারেস্টের জায়গাটা খুঁজে বের করে। যে ধরেন একটা টপিকে আপনার যখন ভালো লাগবে তখন আপনি অল্প একটু জানলেন, জানার পরে আরেকটু ভালো লাগলো, তারপরে আরেকটু ডিপ ডাইভ করলেন, আরেকটু ভালো লাগলো, আরো একটু ডাইভ করলেন। যেমন আপনি বিশ্বাস করেন, ধরেন আমি প্রথম দিন জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন যখন লিখি, আমি যতটা আনকমফোর্টেবল ছিলাম এখন কিন্তু এতটা আনকমফোর্টেবল না জাভাস্ক্রিপ্টের সাথে। এখন আমি যদি এই টপিক নিয়ে আরো পড়াশোনা করি, আমার অবশ্যই এক্সপিরিয়েন্স এন্ড স্কিল বাড়বে, এটা স্বাভাবিক। আর ম্যানেজমেন্ট আপনার কাছে যে কোনো জায়গার ইন্টারভিউ বোর্ডের ম্যানেজার জানতে চায় জানেন, যে আপনাকে একই টপিকের উপরে কন্টিনিউয়েশন ওই যে আপনার ডিপ ড্রাইভিং এর লেভেলটা জানতে চায়, যে আপনার ডিপ ড্রাইভিং এর লেভেলটা কতটুকু। ভাই আমার আরেকটা কোশ্চেন ছিল। বাপি বলেন। জিনিসটা হচ্ছে ইন্টারভিউ বোর্ডে তো প্রায় 7-8 জন স্যার থাকবে। তো নর্মালি মনে করেন যে আমরা যখন ইন্টারভিউ ফেস করতে যাই আমাদের মধ্যে যে একটা নার্ভাসনেস কাজ করবে, তো এইটার থেকে বাঁচার কোনো টিপস যদি দিতেন আর কি, যে এরকম করলে হয়তো বা নার্ভাসনেস কম হবে বা আমরা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারবো। অ্যাকচুয়ালি তো এটা একটা প্র্যাকটিসের বিষয়, এটা একদিনে হয় না। আমি নিজেও অনেক সময় এরকম যে আমি একদম কমন জিনিস আমি কিছুই বলতে পারি না, এরকম ইন্টারভিউ বোর্ড গেছে আমারও। হ্যাঁ, আবার এই জায়গাটা থেকে বের হওয়ার একটা কমন ভিউ হচ্ছে, ধরেন আপনি যতটুকু জানেন এতটুকুর ব্যাপারে একটা বোল্ড ধারণা আপনার আছে, তখন আপনার মধ্যে অটো কনফিডেন্স গ্রো করবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি যখন কোন একটা টপিকে জানেন, আপনার জানা টপিকে কেউ যদি আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করে, আপনার মনের মধ্যে একটা কনফিডেন্স লেভেল বসায় রাখতে হবে যে রাইট নাও আপনি ডক্টর ইউনুসকে আপনি ইন্টারভিউ করতেছেন এবং ইউনুস আপনাকে এমন একটা টপিকে জিজ্ঞেস করতেছে যে টপিকটা আপনি জানেন, এবং হোয়াট এভার ইউ নোন দ্যাট ওয়াজ নট রং। এই 2-3টা জিনিস যদি আপনার মধ্যে থাকে, আপনার মধ্যে কনফিডেন্স গ্রো করবে অটোমেটিক্যালি বলে আমি বিশ্বাস করি। ফার্দার মোর এটা একটা প্র্যাকটিসের বিষয়, এটা একদিনে না। না সেটা ঠিক বলছেন ভাইয়া, মানে আমরা যখন ব্যাংকে যাই দেখা গেছে ব্রাঞ্চ ম্যানেজার সহ অনেকের সামনে আমাদেরকে বসায় রেখে বিভিন্ন কোশ্চেন করে, তো তখন মনে করেন যে আমি স্পিকার আমি নিজের মতো বলি, হয়তোবা ওনারা অনেক কিছু বোঝে না, তখন মনে করেন যে আমার ওইরকম কনফিডেন্স থাকে। এখানে যারা থাকবেন ওনারা মনে করেন অনেক জ্ঞানী লোক, তো ওনাদের সামনে হয়তোবা এই নার্ভাসনেসটা অটো চলে আসে। এইটা একটা প্র্যাকটিসের বিষয়। কারণ একটা ধরেন ওই যে আমাদের মিলন সাহেবকে হাবিব সাহেব যে মেসেজটা লিখছেন, আমি হয়তো এটা মনে করতে পারবো বা পারবো না। মিলন সাহেব যেহেতু দলের মধ্যে বলে দিচ্ছেন এ মাথা ও মাথা, হ্যাঁ, ওইটা আমাকে একটু পার্সোনালি দিয়েন 1-to-1 ওইটা। আর কি কারণে যেন এটা বলতেছিলাম, কি কারণে যেন বলতেছিলাম, আমার তো মাথা খারাপ হয়ে গেছে, আমি ইদানিং সবকিছু ভুলে যাই ভাই। ওই যে নার্ভাসনেসের কথাটা। ও নার্ভাসনেসের বিষয়টা, এখন এই জায়গাটা আসলে আমরা একটা ভিউ ব্যাক চিন্তা করি। ভিউ ব্যাকটা হচ্ছে এরকম, ধরেন আইটিসি এর বিভিন্ন ডিপার্টমেন্টে এখন গোটা 10 লোকের দরকার এই মুহূর্তে। তো এখন ধরেন 50 বা 55 জন বা 60 জন আমরা যে কয়জনই আছি, সেই কয়জন নিয়ে সবাইকে ডাকলো এবং এখানে সবার আপনার হচ্ছে ইন্টারেস্টের জায়গাটা জিজ্ঞেস করলো, এক একজনের ক্যাপাবিলিটিস সম্বন্ধে একটা ফার্স্ট ইমপ্রেশন জেনারেট করলো। এভরিথিং ইজ ফাইন এন্ড এভরিথিং ইজ গুড, বাট আমাদের তো আসলে চাকরি যাবে এটা তো কেউ আমাদেরকে বলে নাই, বলছে নাকি? না ভাই, আমরা যেন কি জন্য এখানে আসছেন এটা আপনি যখন জানেন, এই কোশ্চেনটা যখন আপনাকে জিজ্ঞেস করছে
আমার মনে হয় ইউ গাইজ শুড সে যে না, আপনারা জাস্ট একটা ইন্টারভিউ কল করতেন, আমরা আসছি। যেহেতু আমরা এই কোম্পানিতে চাকরি করি, এখানে আপনাদের শোনাটা আমাদের হচ্ছে একটা আদেশের মধ্যে পড়ে, এবং আমি যে বসকে রিপোর্ট করি, সেই বসকে আমি যখন বলছি যে আপনারা আমাকে ডেকে পাঠাইছেন, তখন উনি ছেড়ে দিচ্ছেন আমার ওই রানিং দায়িত্ব থেকে, তাই আমরা আসছি, এতটুকু আমরা জানি। এদের কিন্তু কিছু জানি না। এই জিনিসটা এরকম মানে প্লেব্যাক আনসারও হইতে পারতো। পরের যেটা হয়েছে ওটা তো হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে কি জন্য আসছেন জানেন? আমাদের যেটি নাই এরকম কোনো কিছু কিন্তু আমরা জানি না। জানি কি কেউ? না ভাইয়া। আমরা এরকম কোনো কিছু জানি না। এরকম কেউ কি আছেন যে আমাদের চাকরি নাই এটা আমরা জানি, যে আমার চাকরি নাই, আমাকে অফিসিয়ালি এটা নোটিশ করছে। অফিসিয়ালি যদি চাকরি নাই নোটিশ করে, তারপরেও তো আমাকে অ্যাটলিস্ট 3 মাস সময় দেবে। 3 মাস সময় দেবে না? ধরেন যদি আমাকে বলে আজকে যে ভাই তোমার চাকরি নাই, এমন বলতে পারে যে তুমি কাল থেকে টার্মিনেটেড, 3 মাসের বেতন নিয়ে যাও, এটা বলতে পারে নাকি? সেটাই। এটাও বলতে পারে, অথবা এটা বলতে পারে যে ভাই আরো তুমি আসবা, সকাল সন্ধ্যা ডিউটি করবা, এরপরে তোমার কিন্তু নাই, এটাও বলতে পারে। আচ্ছা যাই হোক, কিভাবে বলবে বলুক, কিন্তু এরকম কোনো কিছু তো আমরা এখন পর্যন্ত কেউ জানি না। ম্যানেজমেন্ট আমাদেরকে কি এরকম কোনো কিছু বলছে? না ভাইয়া, এখন পর্যন্ত কিছু বলেন নাই। তাহলে আমরা ওয়ারিড হচ্ছি কেন? তো 10 জনের যদি অন্য ডিপার্টমেন্টে হয়, আমার ভিউটা হচ্ছে 10 জনের যদি অন্য ডিপার্টমেন্টে হয়, লেটস দেম ওয়েলকাম। ভাই একই বাউন্ডারিতে আছি, তুমি হয়তো একটু আগে ওয়েবসাইটে গেলা, বাট লেটস ওয়েলকাম। আই এম সরি, আমার তালুতে উঠছে কথা বলতে। তো আমরা জিনিসটাকে এভাবে নিতে পারি কিনা, আর আমাদেরকে যেহেতু কেউ এখনো বলে নাই যে আমাদের চাকরি নাই, তো একটু প্রিপারেশন নেই। আমরা যারা ইন্টারভিউ বোর্ডে কল পাই নাই, আমরা একটু প্রিপারেশন নেই, আমাদের সুযোগ আছে, তাই না? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। যেহেতু আমাদের সুযোগ আছে, আমরা প্রিপারেশন নেই। আর আমরা আসলে এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ভাই, এখানে একটা বন্ডিং আমাদের একটা মোটামুটি লং টার্ম রিলেশনশিপ আছে, আমরা একসাথে আছি। তো আমরা অন্তপক্ষে পিঠ না দেখাই, একজন একজনকে পিঠ না দেখাই, মানে বুকের বদলে পিঠ না দেখাই। কারণ হচ্ছে যে ধরেন বুকের বদলে পিঠ যদি দেখাই, তাহলে কি হবে আমি জানি না, কিন্তু একই ঘটনা তো ধরেন আপনি যাকে দেখাচ্ছেন তার সাথেও হইতে পারে। আমাদের একেবারে শুরুর দিকের কথা যদি বলি, আচ্ছা গুগল ফর্ম ফিল আপ করেন নাই, ওই যে ইনফরমেশনের গুগল ফর্ম, এখানে এরকম কেউ আছেন? আপনার কি শোনা গেছে যে গুগল ফর্ম ফিল আপ করেন নাই, এরকম কেউ কি এখানে আছে? নাই মনে হয়, আশা করি। তাহলে আমরা একটু গুগল ফর্মটা যদি চেক দিই আমাদের, আমি একটু সময় নিচ্ছি, আমি আমার একটু গুগল ফর্মটা বের করি। রাত 12টা বাজে, আপনারা ঘুমাবেন না? বিরক্ত লাগতেছে না ভাই? কামরুল ভাই বলেন, আপনার কথা শুনতে চাচ্ছিলাম। না ভাই, কিছু বলার আছে? হাত তুলে রাখেন না, কে কি বলতে চান? প্রশ্ন জিয়ান তো বললোই যে আমরা প্রশ্ন নিতে পারি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আজকের আসসালাম মতো ভাইয়া। রাত তো অনেক হয়েছে, আজকের মতো সমাপ্ত করে দেন। হ্যাঁ, পরবর্তীতে আমাদের অনেকে অনেক প্রশ্ন আছে যে আমরা কি করব, কি আসবে, ওইটা নিয়ে একদিন আরেকদিন আলোচনা করেন ফারুক ভাই, আমার একটা প্রশ্ন আছে। যদি মনে করেন। আচ্ছা আরিফ, তাহলে ঠিক আছে, আমরা তাহলে শেষ করে দিব। যে 2-3 ভাই হাত তুলছে, এই 2-3 ভাইয়ের কথা শুনে। ফারুক ভাই, আমার একটা প্রশ্ন আছে। বলেন। ভাইয়া, বিএসসি প্লাস ডিপ্লোমা আলাদা কোনো ক্যাটাগরিতে কি ভাইবা হবে? এটা তো আমি জানি না ভাই, এই প্রশ্নের উত্তর নাই আমার কাছে। না, যেহেতু আমাদের অনেকে ডিপ্লোমা আছে প্লাস বেশিরভাগই বিএসসি, সেজন্য এই প্রশ্নটা আমার জাগলো ভাই, জানতে ইচ্ছে করলো।
আচ্ছা, ওকে, আমরা এটা কালকে তো স্যার বললো আমাদের সবাইকে ডাকবে। আমাদের তো মনে হয় ডিপ্লোমাও ডাকছে না, ইয়াতে ইন্টারভিউতে তো ডিপ্লোমাও ডাকছে। তো ভাই এটা র্যান্ডমলি হবে, সবারই মনে হয় সবাই ইন্টারভিউ ফেস করবে। হ্যাঁ, এখন ধরেন ক্যাটাগরি আলাদা করবে কিনা এটা তো আসলে ভাই নাই। ওকে ভাই। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আর আলামিন কি বলবেন? বলেন যে চিটং থেকে সবাই যে ডাকলো, আমাদের ডাকলো না, এটা বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আলামিন বলেন। জি ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি। আচ্ছা ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের তো মনে করেন আমরা ঢাকার বাইরে চিটং সহ যারা আছি, ঢাকার বাইরে ইঞ্জিনিয়াররা অনেকেই মনে করেন এই যে সমস্ত ডিপার্টমেন্ট আছে এই সমস্ত ডিপার্টমেন্ট সম্পর্কে আমরা আসলে অতটা জানি না। যদি একটু সংক্ষেপে বলতেন আমাদের মানে এই ডিপার্টমেন্ট গুলার কি কি কাজ, একটু এটা জানতে পারলে একটু ভালোই করে। সংক্ষেপে তো এত বিশাল কাজ কেমনে আপনারা বলবো। আইডিসির ওয়েবসাইটটা ঘাটছেন কখনো? আইডিসির ওয়েবসাইটটা একটু ঘাটেন। জি ভাইয়া, দেখছি ট্রান্সওয়্যার ডাটাবেস, হ্যাঁ, তারপর হচ্ছে এই সার্ভার সুইচ নেটওয়ার্ক এগুলো আর কি। তারপরে একটা করে নেন আর পড়াশোনা এটিএম করেন। আমরা তো আছি। আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভাই আমি একটা আনকমন প্রশ্ন করি। জি ভাই, ভাই বলবো? বলেন জসিম ভাই। যাই হোক, আপনাদের সবাইরে ডাকলো, ভাইবা টাইবা দিলেন, আমিও হয়তো বা ডাকলে ভাইবা দিব। ডাকার পর দেখা গেছে মনে করেন বললো যে না আপনি 15 দিন বা 20 দিন 1 মাস পর বললো তো ভাই আপনি আলামিন, আপনি জসিম, মন মতো হয় নাই, সেই ক্ষেত্রে আপনি আসেন। আসার পর বললো যে আপনি তো 3 মাস পর আপনি চলে যাবেন, এই যে কাগজটা সাইন করেন। তখন সাইন করবেন কে কে? সাইন করবো না ভাই। আমি করব না, কে কে করবেন? আমি আরিফ করব না। আমিও করবো না। আমিও করবো না ভাই। গুড কোশ্চেন ভাই আমিও করব না। আমরা সাইন করবো না বলে তো গ্রুপ এটা। যদি কোম্পানিতে যেহেতু জয়েন সাইন করব না গ্রুপ এটা না ভাই, এটা হচ্ছে একটা গ্রুপ। আমরা জব হারানোর জন্য প্রস্তুত আছি, জব হারানোর জন্য প্রস্তুত, কিন্তু একতা হারানোর জন্য প্রস্তুত না। এটা আমার রিকোয়েস্ট। বলবে যে হ্যালো, বলবে যে ঠিক আছে আপনার তো 3 মাস পরে যে চলে যাবেন, তো 3 মাসের আপনার স্যালারি পাবেন, ডিউটি করলেও হোক না করলেও হোক, কিন্তু সাইনটা দিয়ে যান। তখন বলবে যে না আমি রিজাইন দিব না। তখন তো আর আপনাকে এমন না বলবে যে ঠিক আছে রিজাইন দিবি না বেটা দে, ঠিক আছে তোরে লাস্ট দিন থেকে নামাই দিলাম নিচ 3 তলায় থেকে 4 তলায়, সে নিচ তলায়, তাও দিতে পারবে না। তো ঠিক আছে আমি রিজাইন দিব না, আমার স্যালারি বন্ধ করে দেন বা আমাকে এই জায়গায়, কিন্তু আমি রিজাইন দিব না। কারণ আমি রিজাইন দেবো কেন? ঠিক আছে, আমার কোম্পানি আছে, বলবেন যে কোম্পানি ঠিকই তো আছে, আমাকে যেখানে সম্ভব সেখানে দেন, কিন্তু রিজাইন কোনোভাবেই দেওয়া যাবে না। ঠিক আছে, আর যেখানেই সাইন দিতে বলে একটু পয়রেটরে সাইন দিবেনই না, কোনো সাইনই দিবেন না। কারণ এই মুহূর্তে কোনো এগ্রিমেন্ট নাই যে আপনাকে 5 বছরের নেগা বন্ডসই নিতে আছে সেইটাই সাইন দিবেন, এরকম কোনো বন্ডসই নেই। অতএব সব হিসাব করে কোথাও সাইন দিলে এমন জানি হয় না সেটাই আপনার দেখা গেছে রিজাইন লেটার হয়ে গেছে। একমাত্র আদারওয়াইজ অন্য ডিপার্টমেন্টে যখন যাবেন তখন সেটা পইরাই নিবেন যে আপনি অন্য ডিপার্টমেন্টে যাচ্ছেন, জয়েনিং হচ্ছে, হয়তো বা সেখানে কোনো সাইন দিতে হতে পারে। কিন্তু কেউ রিজাইন দিলে ওইটার কোনো বেনিফিটই পাবেন না। আচ্ছা, এরকম কেউ আছেন নাকি যে ধরেন ম্যানেজমেন্ট আপনারা বললো যে আচ্ছা আপনার তো 3 মাসের ধরেন আপনি স্যালারি পান, ফর এক্সাম্পল, বা আমি আমারটা দিয়ে বলি যে আমি ফারুক স্যালারি পাই ধরেন হচ্ছে মোটামুটি 65,000 টাকা, আমি আমারটা লুকাই না আর কি। মানে আপনি চাইলে এটা মানে ভালো খারাপ দুই দিকই বলতে পারেন, দুটোই আছে। আমি ধরেন আমি 65,000 টাকা স্যালারি পাই, আমার 3 মাসের স্যালারি হলো হচ্ছে 3 6 18 1,80,000, আর হচ্ছে 3 5 15 মানে 1,95,000 টাকা।
তো 1,95,000 টাকা, 2 লাখ টাকা আপনি ফারুক, আমি আপনাকে এখন 5 লাখ টাকা দিতেছি, আপনি সাইন করেন, আপনি যান, আপনি আসেন। প্রশ্ন যদি আমার সামনে আসে আমি কি করব, এটা মানে এইটা এটা হচ্ছে প্রশ্ন, যে আপনি ধরেন 3 মাসের স্যালারি মিলায় আমার যেমন যদি 2 লাখ হয়, আপনার হয়তো 1.5 লাখ হবে বা 1 লাখ হবে। তো আপনাকে বললো যে ঠিক আছে, আপনি 6 মাসের জন্য 6 লাখ টাকা হাতে দিচ্ছি এখন, আপনি আসেন, কি করবেন আপনি? ভাই সাথে আরেকটু কথা বলি। 6 লাখ দিবে, বলবো যে ঠিক আছে আপনি রিজাইন দেন, 6 লাখ টাকা দিয়ে দেই, সাথে আপনি যদি রিজাইন পেপারে সই করেন সেই ক্ষেত্রে হয়তো প্রভিডেন্ট ফান্ডে আরো 1 লাখ টাকা ওইটাও পাবেন। আর যদি সাইন না করেন তাহলে 6 লাখও পাবেন না, 1 লাখও পাবেন না। তখন কি করবেন? এটা এটা একটা প্রশ্ন এবং এটা সবার কাছে। জসিম ভাই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। ভাই নাজমুল একটু কথা বলতে চাচ্ছিলাম। নাজমুল ভাই বলেন বলেন বলেন। আপনাদের ভাই বিষয় হয়েছে যে তো 6 মাসের জন্য 6 লাখ সে দিতে চাচ্ছে, তার মানে আমার ভ্যালুটা ওইখানে মানে অবভিয়াসলি অনেক বেশি, তার মানে আমি দিব না। মানে এটা শেষ পর্যন্ত কি আছে ওইটা আমার একটু দেখার বিষয় আছে। মানে এটা হলো আমার ওপিনিয়ন আর কি। মানে আরে 6 ভাই লাখ বা যাই লাখ। একটা কথা বলি, আমরা এখানে একটু বলি, আমরা এখানে 34 জন আছি না এখন বর্তমানে লাইনে। 40 জন। হ্যাঁ আমি তো বললাম আপনাকে, মনে করেন আপনার বেতন সাপোজ 50,000 টাকা, এখানে ফারুক ভাইয়ের বেতন 65,000 টাকা। ফারুক ভাই যদি লুকায় আর ফারুক ভাই যদি বলে যে আমার 2 লাখ টাকা বেতন, আমাদের কোনো লাভ নাই বা ক্ষতিও নাই। ফারুক ভাই আমার দিবেও না, ফারুক ভাই নিবেন না। তো দোয়া করি ফারুক ভাই আরো বেশি পাক, আমরাও আরো বেশি পাই, এটা নিয়ম, যার যার যোগ্যতা। সেই ক্ষেত্রে আমি একটু বলি, আমি 20,000 পাই, ফারুক ভাই 50, শহীদ ভাই 1.5 লাখ পায়, তাতে কি হয়েছে? সমস্যা কি? এটা কোনো সমস্যা না তো। না কিন্তু না আমার না প্রশ্ন ভাই, হলো, আমি বলি এটা বলি নাই ভাই। না আমি সেটা বলি, ফারুক ভাই আপনাকে ডাকলো, আপনাকে বললো যে আপনার বেতন 30,000 টাকা, কিন্তু আপনাকে দেওয়া হবে 5 লাখ, এবং সাপোজ ওটা তো বাদই 3 মাসের, আপনাকে 5 লাখ টাকা দেওয়া হবে এবং আর দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ডে আরো 1 লাখ টাকা আছে আপনার, ঠিক আছে? প্রভিডেন্ট ফান্ডে 1 লাখ টাকা পাবেন যদি আপনি সাইনটা করেন, ঠিক আছে? 3 মাসের মধ্যে আপনাকে ডিউটি করতে হবে না, 3 মাসের মধ্যে আপনি 5 লাখ টাকা আর 1 লাখ টাকা পাবেন। এখন কি আপনি সাইন করবেন না করবেন না? এখন আমরা 34 জন আছি, এই কথাটা কি তাড়াতাড়ি বলা যায় না যে ভাই না কোনোভাবেই আমরা করবো না, ঠিক আছে? আমরা চাকরি হারাবো না, আমরা চাকরি চাই। কোম্পানি শুনেন, কোম্পানি তো আর বন্ধ হয়ে যায় নাই, কোম্পানি দেউলিয়া হয়ে যায় নাই, কোম্পানি শুধু আমার এই জায়গায় বিভাগ হচ্ছে যে ভাই আপনি এটিএম ব্যবসা করবেন না করেন না, হ্যাঁ আইডিসি তো বন্ধ করে দিচ্ছেন না, আপনি আমাকে সময় দিলে ভাবে সেটা আপনি ঠিক করেন। আমার এখানে আমি এমনি চাকরি করি ভাই। শুনেন, আইটিসি একটা টাওয়ার হয়েছে, যেটা হলো 16 তলা বিল্ডিং হচ্ছে, এখানে আরো বহুত লোক লাগবে, কিন্তু যে স্যার আমাকে যেখানে দরকার সেখানে দেন, আমার সংসার আছে, আমার বাচ্চা আছে, আমার মা বাবা আছে, সেই ক্ষেত্রে আমি 5 লাখ টাকা নিয়ে যেতে আমি কি করব? কিন্তু সেটা 5 লাখ নিয়ে কি করব এটা বলা দরকার নেই। আপনি চাকরি ছাড়বেন কি ছাড়বেন না, সাইন করবেন কি করবেন না, এইটা আগে বলেন। এত ধাই আপনি নর্মাল পজিশন থাকা দরকার কি? মনের ভিতরে এত দুগদুগি থাকা দরকার কি যে করবো না? ভাই সোজা ভাষায় বলেন। সাইন করব করবো না, ভাই আমি সাইন করব না, করব না সাইন। তারপর আমরা সাইন করব না ভাই, একসাথে হ্যাঁ 5 লাখ টাকা যে দিবে ওটাকে আপনার সাইন করার পরেই তো দিবে, নাও তো দিতে পারে, ঠিক আছে? এখন এই জন্য খুব হিসাব করে আমি তো আপনাকে বললাম একটা জিনিস, যে কোম্পানি এজিএম যেসব কোম্পানি হয় সেগুলা আপনি দেউলিয়া হয়ে গেলেও সেই দেউলিয়ার অস্থাবর যে সম্পত্তি থাকবো সেইগুলা বিক্রি করে কর্মচারীরা কিছু পাবে আর বাকিটা মালিক পাবে। আর এই কোম্পানি তো দেউলিয়া হয়ে যায় না, এই কোম্পানিটা আর উপরের দিকে উঠতেছে, মাটির নিচেও আছে 3 তলা, মাটির উপরেও আছে 13 তলা 14 তলা। সেই ক্ষেত্রে কথা হলো যে আমার কথা হলো এইটা, যে জায়গাটা আছে ওই জায়গারও একটা ভ্যালু আছে, 31 শতক জায়গা, সেইখানে প্রয়োজন বোধে সে অন্য ডিপার্টমেন্ট খুলবে না অন্য ডিপার্টমেন্টে দিবে। 18 সাল থেকে টিম বন্ধ হয়ে গেছে, 18 সাল থেকে আইটি সেলে 200-300 লোক নিয়োগ হয়েছে, সেই ক্ষেত্রে সে ইচ্ছা করলে এখান থেকে দিতে পারতো। কিন্তু আপনাদের তো এই জন্য অনেকটা লোভ দেখাইতে পারে যে আমি 10 লাখ টাকা দিয়ে দেই, আপনি ঝামেলার মধ্যে থাকেন না, আপনি চলে যান, কে গেল না গেল দেখার দরকার নেই। কিন্তু একতা থাকলে আপনি হয়তো আরো বেশি পাবেন, ঠিক আছে? এজিএম যেসব কোম্পানি হয় সেখান থেকে বাহির করতে হলে দেউলিয়া না হইলে একটা লোককে প্রভিডেন্ট ফান্ড দিতে হবে, গ্র্যাচুইটি দিতে হবে, ঝুঁকি ভাতা দিতে হবে, বিভিন্ন মিলাটিলা বেহক 20-25 লাখ টাকা আসে জনপ্রতি, ঠিক আছে? এইটা হলো 1 টাকা লাগবে।
না, আপনারা যদি এক না থাকেন হবে না, এটা হলো বলতে হবে ডাইরেক্ট যে না আমি রিজাইন দিব না। আপনাকে 3 তলায় উঠলেন, আপনাকে রিজাইন দিতে বললো, আপনি দিলেন না। আপনারা কি কিক মেরা লাথি মেরে কি 3 তলায় থেকে নিচ তলায় ফেলাই দিব? আপনারা বলবে যে ঠিক আছে যান। আপনার আরেকটা কথা বলি, আপনাকে বলে আইডি কার্ডটা দিয়ে যান, বলেও আইডি কার্ড জমা দিবেন না। ঠিক আছে, আপনি বেতন দিবেন, আপনি অ্যাকাউন্টে ঢুকবেন না, ওকে আপনি চলে গেছেন। আচ্ছা, তাহলে এই জায়গায় কি আমরা সর্বসম্মত হইতেছি যে আমাদেরকে যদি ইন্ডিভিজুয়াল অ্যাটাকে নিয়ে যে এরকম বলে যে আপনাকে তো আমরা আসলে দেখলাম, যেমন ধরেন এটা আসলে কোন ক্ষেত্রে হইতে পারে, ধরেন আপনার ইন্টারভিউ হইছে, ইন্টারভিউ হওয়ার পরে 10 জনকে সাপোজ ধরেন রিক্রুট হয়ে বিভিন্ন জায়গায়, এবং এই 10 জনকে রিক্রুটমেন্টের পরের মাসে ধরেন জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে রিক্রুট হয়েছে, মার্চ মাসে ইন্ডিভিজুয়ালি হচ্ছে আপনাকে বলছে যে আপনি ভাইয়া একটু অফিসে আসেন, আমরা আপনার সাথে কথা বলবো। আপনি আসছেন, আসার পরে ইন্ডিভিজুয়ালি আপনাকে রুমের মধ্যে নিয়ে বলতেছে যে এখন ধরেন আমরা আপনাকে চাই যে আপনাকে আমরা কোথাও কোনো জায়গায় দিতে পারি নাই, বা আপনার পারফরমেন্স অনুযায়ী আপনি প্রুভ করতে পারেন নাই। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি আসেন, আমরা আপনাকে 3 মাসের স্যালারি দিয়ে দিচ্ছি, আর হচ্ছে আপনার WPPF ফান্ডে যে টাকাটা জমা আছে ওটা তো আপনি পাবেনই, এছাড়াও আমরা বিভিন্ন থেকে আপনার বিভিন্ন ফান্ড থেকে আপনাকে দিয়ে মোটামুটি একটা অ্যামাউন্ট দিচ্ছি, এটা নিয়ে ব্যক্তিগতভাবে আপনি শুরু করেন। হ্যাঁ, ব্যক্তিগতভাবে নিজে কিছু একটা শুরু করেন। এই রকম পার্সোনাল মোটিভেশন যদি আপনাদের দেয়, সেই জায়গায় সম্মত হবেন এরকম কে কে আছেন? যদি কেউ না থাকেন তাহলে আমরা কি এটা আশা করতে পারি যে আমি নাই ভাই। আচ্ছা, আমি নাই। হাত তুলতে বলেন ভাই। শুনেন, বলতে পারে এরকম যে ঠিক আছে আপনাকে শুনেন 5 লাখ টাকার একটা চেক দিয়ে দেই, আপনি যাই হোক আমার কাগজে সাইন দিয়ে চলে যান, শেষ। অনেক অনেক রকম হইতে পারে। এখন ধরেন যেহেতু কিছুই হয় নাই, আর আমরা আসলে সবাই প্রথমে তো টার্মিনেশন লেটার ধরাই দেয়, 3 মাস আগে টার্মিনেশন লেটার ধরাই দিব, আপনি 3 মাস পরে আসবেন লাস্টের দিন, সেই দিন না সাইনের ব্যাপার আসবো, তার আগে তো সাইনের ব্যাপার নাই। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে টার্মিনেট করুক, আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এই টার্মিনেট করুক প্রসঙ্গে আপনাদের কারোর কিছু বলার আছে না আজকে? তাহলে আমরা আরিফের কথাটা রাখি, আমরা আজকে করি এখানেই, আমরা ফার্দার না আগাই, আর ভবিষ্যতে ইনশাল্লাহ একসাথে থাকলে কথা হবে। এতটুকু রিকোয়েস্ট থাকবে যে ভাই আপনার জায়গা থেকে ডেটা লিক হইতেছে না এটা আপনি এনশিওর করবেন, আপনার জায়গা থেকে ডেটা লিক হইতেছে না এটা আপনি এনশিওর করবেন। আর যদি এরকম আমরা আসলে পাই তাহলে ভাইয়া বিষয়টা আপনার জন্য ভালো হবে না, আমাদের জন্য ভালো হবে না, তবে আপনার জন্য অবশ্যই ভালো হবে না। তো প্লিজ ডাটা লিক করেন না আপনার জায়গা থেকে। আপনি যদি মনে করেন আপনার ফোনের অ্যাপ্লিকেশন, আপনার স্ক্রিনশট, আপনার এগুলো যদি কম্প্রোমাইজ হয়ে যাওয়ার চান্স থাকে, সেই ক্ষেত্রে আপনি এগুলোর ব্যাপারে এক্সট্রা সিকিউরিটি মেনটেন করেন। আর আপাতত ধরেন আপনাকে আমাকে একটা কেসে কোম্পানি টার্মিনেট করতে পারে, তাও সেটা এখন প্রশ্ন উঠে যাবে। তারপরে সেটা হচ্ছে ডিসিপ্লিনারি অ্যাকশন, আপনারা কেউ ডিসিপ্লিনারি কেস ভায়োলেট করেন না। আমরা জসিম ভাইয়ের কাছে শুনতে পারি, আমরা আমাদের এই চাকরি জীবনে সবচেয়ে যে বড় জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে লয়ালিটি। আমাদের কাছে সবসময় টাকার বক্স থাকছে, কিন্তু আমরা ওটার ব্যাপারে 100% লয়াল ছিলাম। ভাই আমাদের আমার শুনেন ভাই, আমার কথা হলো আমরা তো এখানে সবাই খালি একতাবদ্ধ আছি, কিন্তু আমার প্রশ্ন হলো সেই প্রমাণটা কি? আমাকে যদি ওই যে বললাম বাইদা ভাই আলাদা আলাদা ডাকলে আমি কি দিব না, আপনারা প্রয়োজন বোধে ভাই 2 দিন 1 দিন সময় দেন, এটা সবাই মনের সাথে বুঝুক যে না ভাই আমি এই গ্রুপিং করব না, আমি এই কিছু করব না। আমাকে যদি আলাদা পার্সোনাল ডাকে যদি বলে যে 2 লাখ টাকার একটা চেক দিলাম বা 3 লাখ টাকার একটা চেক দিলাম, ঠিক আছে আমি চলে যাব। 4 লাখ টাকার একটা চেক দিলাম বা 5 লাখই দিলাম, ঠিক আছে এভরিথিং মনে করেন আপনি দেখা গেছে প্রভিডেন্ট ফান্ডে 1 লাখ টাকার মতো হয়তো বা এবার 40,000 পাবেন প্রভিডেন্ট ফান্ডে, এই ঈদের আগে হয়তো বা 40 পাবেন। 40,000-এর মধ্যে মনে করেন আপনি 28,000 আপনার হাত ক্যাশ পাবেন, আর 14,000 আপনার জমা থাকবে, ঠিক আছে, বা 27,000 হাত ক্যাশ পাবেন, 13,500 জমা থাকবে। সেই ক্ষেত্রে মনে করেন দেখা গেছে যে আপনার টাকা হয়েছে আর একটু বেশি হয়ে গেছে এবার নিয়ে,
সেই ক্ষেত্রে বলবে যে আপনি প্রভিডেন্ট ফান্ড সহ আপনাকে 5 লাখ টাকার একটা চেক দিয়ে দেই, আপনি সুন্দর রিজাইন দিয়ে চলে যান, ঝামেলা করেন না, ঠিক আছে, আপনি অন্য কোথাও দেখেন, আপনারা দেখার চেষ্টা করছেন। এইরকম মন মানসিকতা যদি তারও থাকে, 5 লাখ জায়গায় এমনও তো অফার আসতে পারে যে ফারুক ভাইরে বললো যে ঠিক আছে আপনি 10 লাখ 12 লাখ দিয়ে দেই আর বাকিগুলারে 2 লাখ 3 লাখ 4 লাখ করে দিই, আপনি ফারুক ভাই বললেন না, ঠিক আছে। এইরকম যদি কারো মন মানসিকতা থাকে সেটা ফারুক ভাই কি বলেন, আর ফারুক ভাই পারলে আমার জসিম ভাইরই কই কই, জসিম ভাই আমি যদি 10 লাখ দেই তলে তলে তাহলে আমি হয়তো আপনার সাথে থাকবো না, এটা আপনি দেখেন। এই জন্য গ্রুপে আসা দরকার নাই, আগেই আপনার আলাদা থাকেন, ঠিক আছে, যে না আমরা এই ঝামেলায় যাব না, আমরা হয়তো বা কোনো এরকম যদি অফার পাই চলে যাব। হ্যাঁ, টাইম শেষের দিকে আরেকটা লিংক দিলে মনে হয় ভালো হতো। আজকের জন্য থাক, পরে হ্যাঁ, আমরা মনে হয় ভাই আজকে কালকে আলোচনা না বাড়াই। কালকে আরেকটা মিটিং ডাকেন, ওই যে কি করব বা কি হবে না হবে এগুলো নিয়ে ভাই বিস্তারিত আমি একটু কথাবার্তা হবে। একটা মিনিট বলি, আমরা হইছি বুঝছেন ভাই, মানে লুবি খুব খারাপ। আমি তো দেখতেছি আমরা যারা এখানে গ্রুপে আছি, মানে মনকে করে পারতেছি না যে কি করুম, 2-3 লাখ টাকা অফার দিয়ে দেবো, মানে এইটা মানে আমরা এই তো 65 জন বা 66 জনে মানে এক করতেই পারতেছে, যেটা ভাই আমার যদি 20 লাখ টাকাও দেয় আমি যাবো না, সবাই মিলে যা যাবো সবাই মিলে আচ্ছা যাবো, ঠিক আছে। জসিম এখানে ভাই, একটা মিনিট ভাই, এক মিনিট, এমডি জি এমডি স্যার বাদে এমডির নিচে টপ টু বটম, ঠিক আছে, স্যার টু পিয়ন, পিয়ন টু স্যার, সবাই কিন্তু প্রভিডেন্ট ফান্ডের টাকা এক পায়, কেউ কমও পায় না বেশি পায় না, ঠিক আছে, মানে ইয়ে যে ইয়ের টাকা, লভ্যাংশের টাকা, WPF, প্রফিটের টাকা। হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার মনে করবেন যে যদি যাইতে হয় সবাই মিলে একসাথে যাব, সেটা 20 লাখ হোক, 10 লাখ হোক, 30 লাখ হোক, এটা কেন বলতে পারেন না সাহস করে সবাই যে জীবন মরণ, ঠিক আছে, আমি আমার মায়ের সন্তান বাবার সন্তান না, নামছি তো যুদ্ধেই নামছি, ঠিক আছে। সেই ক্ষেত্রে 10 লাখ পাইলেও সবাই একসাথে 10 লাখ নিয়ে যাব, আর চাকরিতে থাকবো আমরা, আমরা টাকা নেওয়ার না, 30 লাখ দিলেও আমরা যাব না, আমরা টাকা নিয়ে যাওয়ার জন্য না, আমরা এখানে কোম্পানিতে থাকবো, যেখানে দিবে, যেখানে যে যোগ্য হয় সেখানেই কাজ করবো, আমরা কোম্পানিতে থাকতে চাই, এটি হলো প্রশ্ন আগে, যাওয়ার অপশন পরে। আর যাওয়া যদি যাইতেই হয় সবাই মিলে একসাথে যুদ্ধ করে যাব, সেটা সবাই যা প্রাপ্য তাই পাবো, কম নিব না বেশি নিব না। আর যদি ওই রকম ইনশাআল্লাহ। মনে সন্দেহ থাকে তাহলে কি হবে জানেন, ওই একজনকে দিব বেশি আর একজনকে দিব কম, ফারুক বাইরে দেবো বেশি, আরিফ বাইরে দেবো বেশি, জিহান বাইরে দেবো কম, জুবাইর বাইরে দেবো কম, আমারে দেবো বেশি, এই জন্য মনটা একটু আগে চিন্তা করেন, মনটা ঠিক করেন। কেউ কারোর সাথে কোনো বেইমানি না করি, যেমন এই যে মাঝখানে গ্রুপে ভাই তো বললি আর কি অনেক কিছু, এরকম যাতে না হয়। যদি আমি ভালো না না লাগে তাহলে ভাই আগে থেকে নিয়ে চলে যাই, আচ্ছা শুধু আমি শুধু আর আগে কখনো আপনাদের কাছে মিটা মিটা কথা, কোশ্চেন করি শুনেন, আমার মিটা সাথে মিটা কথা বাদ ভাই দিয়া ভাই ভাই ডাক্তার, আমি আমি মিটা একটা মিটা কথা টাইম কথা বলি। নাই, দরকার নাই, যেটা কাজের কথা সেটা বলুন। কথা বলে দেন, টাইম শেষ। টাইম নাই ভাই আমাদের, এই টাইম শেষ লিঙ্কের হয়ে পরে গেলে আমরা নতুন কোনো লিঙ্ক পরবর্তীতে হচ্ছে না, একদিন সো ডেট আমাদের করে হাতে ফারুক ভাই একটা 2-3 মিনিট মিটিং টাইমই দিবে, আছে। আমরা মিটিং এ কথা বলবো। আর জসিম ভাই যেগুলো কথা বলছে, হ্যাঁ, স্টেট ফরওয়ার্ড কথা, অনেকের ভালো লাগতে পারে, অনেকে নাও লাগতে পারে, অন্তত আমি রিকোয়েস্ট করবো কারো যদি ভালো লাগে, একথা হ্যাঁ, ফারুক ভাইয়ের সাথে থাকেন, কারো যদি না ভালো লাগে তাহলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যদি ফারুক ভাইয়ের শোনেন লগে থাকেন আরেকটু, অবশ্যই। ফারুক না, এনে তো আছি 35 জন, তাই না, এনে তো জি 35 জন আছি। 38 জন আমি ভাই। আমি আমার কথা বলি, গ্রুপে যদি থাকেন থাকার মতো থাকেন, আর গ্রুপে থাকেও যদি আবার করেন যে তলে তলে আবার ফিরে মনে করেন চলে যান, অফার দিল আপনাকে যে আপনি এই গ্রুপ থেকে এসে পড়েন, আপনাকে অন্য ডিপার্টমেন্টে দিয়ে দেবো, বেতন দেবো 20,000 টাকা বাড়াইয়া। আমার প্রশ্ন হলো, যদি গ্রুপে থেকে আপনারা চাকরি করবেন আর আমার চাকরি বা আমার চাকরি যাইব গা, আমার চাকরি আপনারা রক্ষা করবেন না, আমারে আপনারা উদ্ধার করে নিবেন না, তাহলে আইটি ছেলে ঢুকলে ওই ঢুকের গেটের মধ্যে, ঠিক আছে, আমি জসিম কালকে অফিসে গেলে যদি কয় চাকরি যে নাই, ইনশাল্লাহ সমস্যা নাই, আমার ওই 3 তলায় থেকে লাত্তি দিয়ে ফালানো, বাংলাদেশে জন্ম হয় নাই তার, ঠিক আছে, হুম যে ফালাই দিব আমারে। কিন্তু আমার প্রশ্ন হলো, ভাইয়া আপনার তো কোনো ইয়ে নাই ভাইয়া, আমার প্রশ্ন ভাইয়া হলো, তো আমার যদি দিবেন। আপনারা কেউ এরকম চিন্তা করেন যে আমারও 10-20 হাজার টাকা অফার দিছে আর অন্য ডিপার্টমেন্টে দিয়ে দিছে, আপনার চাকরি আপনি নিয়ে গেলেন গা, আমারও দেখলেন না, আমার পিছে দৌড়াইলেন না, ওই আইটি ছেলের গেটে ফালিয়া জুতা দিয়া, ঠিক আছে, আমার গেলে আপনি দিবেন 5টা, সমস্যা নেই, আমিও খামু, কিন্তু আপনারও ওইরকম সবার সামনে জুতা দিয়ে
ঠাস ঠাস পিটাইয়ে থুয়ে একবার আইসা পড়ুম, ঠিক আছে? সেই ক্ষেত্রে মামলা হবে, হয়তো বা আর আমার ফাঁসি হবে না, কিন্তু আপনার চাকরি স্বাদ মিটা দেবো ওই অফিসে ঢুকার, ঠিক আছে? আমি তো চাকরি করবি না, ঠিক আছে? অতএব এই জন্য কথা হলো একাত্মতা হইলে গভীর ভাবে, এনে কোনো হবো না, হরণ বাসন। আচ্ছা ঠিক আছে জসিম ভাই, বন্ধ করে আজকে আজকে অফ রাখি, আমরা মিটিং এ আর 2 মিনিট আছে, শেষ হয়ে যাবে। ফারুক ভাই একটু বলে বিদায় নেন। ভাই ধন্যবাদ সবাইকে এই রাতভর কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আসলে সবাই নিজের জন্য আছি, ইনশাল্লাহ জয় হবে আমাদের। আসসালামু আলাইকুম ভাই। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো থাকি সবাই, ইনশাল্লাহ কথা হবে নেক্সট। আসসালামু আলাইকুম। কিরে বাবর, তুই না ঘুমাই যাবি, এখনো ঘুমাস না কে? বোধহয় ঘুমাই গেছো। ঘুমাই গেছি। ওকে ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।